হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই লেকচারে। আমাদের ষষ্ঠ নম্বর লেকচারে আমরা মূলত আমাদের অষ্টম অধ্যায় নিয়ে যতগুলো ইঞ্জিনিয়ারিং প্রবলেম আছে সেই ইঞ্জিনিয়ারিং প্রবলেমগুলো আমরা সলভ করার চেষ্টা করব। সো আমরা গতদিন বেশ কিছু থিওরি পড়েছিলাম। যাদের অষ্টম অধ্যায়ের লেকচার নিয়ে এখনো কোনো সমস্যা আছে কমেন্ট বক্সে জানাতে পারো। প্লাস তোমাদের যেই যেই থিওরিটিক্যাল যে ইকুয়েশন গুলো আছে সেই ইকুয়েশন গুলো একবার রিভিশন দিয়ে তারপর আমাদের আজকের এই ক্লাস শুরু করাটা খুব গুরুত্বপূর্ণ। তো আমাদের প্রথম যে প্রবলেমটা সেটা বুয়েট 25-26 সালের। সো বুঝতেই পারতেছো খুব রিসেন্ট একটা প্রবলেম। প্রবলেম বলছে একটা সেকেন্ড দোলকের দৈর্ঘ্য শৈত্যের কারণে মানে ঠান্ডাকালের কারণে হ্রাস পাইছে। আচ্ছা, এল এর মান কমে গেছে। এর ফলে দোলনকাল এমন হলো যে দোলকটি অর্ধ দিনে 5 সেকেন্ড দ্রুত চলে। পরবর্তীতে দোলকটির দোলনকাল কত হবে? তোমরা কি পারবা নাকি করে দিতে হবে? ভাই চেষ্টা করি। আচ্ছা, চেষ্টা করো। আমরা একটা জিনিস একটুখানি মনে করাই দিই যে আমাদের টি ড্যাশ অর্থাৎ পর্যায়কালের আমাদের যে সূত্রটা ছিল সেই পর্যায়কালের সূত্রটা ছিল এইরকম, রাইট? 2 × 86,400। আমি বলতে থাকি, তোমরা ম্যাথ করতে থাকো, সমস্যা নাই। 86,400 প্লাস মাইনাস অফ এন। একটা জিনিস মনে রাখবা যে ভাই সব সময় 86,400 হবে না। এটা হচ্ছে মানে সূত্র বা ইকুয়েশন মুখস্থ করে যদি ম্যাথ করতে যাও এটাই হচ্ছে প্যারা। দেখো ভাই, 86,400 আসছিল কেমনে? একটা ঐকিক নিয়মের মাধ্যমে ইকুয়েশন ডেভেলপ হয়েছিল। তো 86,400টা আসলে কি, মানে জিনিসটা হচ্ছে একদিনে কত সেকেন্ড, সেইটার বেসিসে আমরা জাস্ট কাউন্ট করছিলাম, রাইট? বা সূত্রটাকে ডেভেলপ করছিলাম। তাহলে এখন নিশ্চয়ই আর 86,400 হবে না। কেন হবে না? কেননা ভাই এখানে একদিনে 5 সেকেন্ড দ্রুত চলার কথা বলে নাই। বলছে কি, বলছে হচ্ছে এক অর্ধ দিনে 5 সেকেন্ড দ্রুত চলে। তাহলে অবভিয়াসলি এখানে আমার 86,400 এই সূত্রটা আমরা লিখতে পারবো না। তাহলে আমাকে এখন চিন্তা করতে হবে যে অর্ধ দিনের সেকেন্ড কত। তাহলে অর্ধ দিনের সেকেন্ড কত? 12 গুণ আমাদের একদিনের 1 ঘন্টার সেকেন্ড কত? 3600 সেকেন্ড। তাহলে 12 ঘন্টার সেকেন্ড হচ্ছে 12 গুণ 3600, যেটার মান কত আসে? 43,200 সেকেন্ড। তাহলে আমার যে সূত্র হবে সেটা কেমন হবে? টি ড্যাশ ইজ ইকাল টু 2 × 43,200 বাই 43,200 প্লাস মাইনাস অফ এন। এখন প্লাস মাইনাসের জায়গায় কি বসবে? যেহেতু বলছে দ্রুত চলে, তাহলে দ্রুত চলা মানে কি? অবশ্যই টি ড্যাশের মান 2-এর থেকে কম হবে। তাহলে 2-এর থেকে কম হইতে গেলে সেখানে অবশ্যই এখানে প্লাস বসাইতে হবে। খুবই সহজ জিনিস, খুবই সহজ জিনিস। দেখো, টি ড্যাশের মান ফাস্ট চলতেছে, সরল দোলক ফাস্ট চলতেছে। সরল দোলক ফাস্ট চলা মানে কি? তার পর্যায়কাল কম, নাইলে তো ফাস্ট চলতো না। তাহলে যেহেতু সরল দোলকের পর্যায়কাল দ্রুত, তার মানেটা কি? অবশ্যই এখানকার লবের মানটা বড় হওয়া হরের মানটা বড় হওয়া লাগবে। কেননা হরের মান যদি বড় হয় তাহলেই তো টি এর মান আলটিমেটলি কমবে, রাইট? তাহলে জি এখানে কি হবে? প্লাস বসবে। তাহলে টি ড্যাশ ইজ ইকাল টু 2 × 43,200 বাই 43,200 প্লাস 5। তাহলে কত আসে মান? ভাই 1.9997676 1.99976 সেভেন এত সিক্স সেকেন্ড। তাহলে এটাই হচ্ছে আনসার। দেখো এইটার জন্য মার্ক কত জানো? 10 মার্ক। কি বলেন? বুটেক্সে কিন্তু এটার জন্য 10 মার্ক থাকে, ফিজিক্সের এক একটা ম্যাথের জন্য। ঠিক আছে? তাহলে তা মোট মার্ক কত হয় ভাই? মোট মনে হয় ফিজিক্সে কত থাকে, 70 না 80 না 90 এরকম সামথিং মনে হয় থাকে। মোট তো মনে হয় 200 মার্কের। সিকিউ থাকে নাকি? না না, সিকিউ না, সবই হচ্ছে এরকম রিটেন কোশ্চেন থাকে বুয়েটে, এই বুটেক্সে ও, আর কি। আচ্ছা, তারপর আসো। তারপর আমাদের কি আপনাদের বলছে? সিকিউরিটির। হ্যাঁ, আমাদের সিকে রুয়েটের তো 23-24 সালের, এটাও রিসেন্ট কোশ্চেন। বলছে একটা সরল দোলকের দোলনকাল 35% বাড়াতে হলে এর কার্যকর দৈর্ঘ্য কত বাড়াতে হবে? তাহলে দোলনকাল বাড়াইতে হবে হচ্ছে 35%। এটা দুই ভাবেই করা যায়, ডিফারেন্সিয়েশন দিয়েও করা যায়, আবার এমনিতেও করা যায়। তবে আমি বলবো যে তোমরা ডিফারেন্সিয়েশন দিয়ে এই জাতীয় ম্যাথগুলো করবা না। করলে মানের একটা ভালো রকম ভেরিয়েশন চলে আসে, বুঝছো? ডিফারেন্সিয়েশন দিয়ে মান যদি ম্যাথ গুলো করার চেষ্টা করো, এর আগে আমি ওই যে প্রথম অধ্যায়ের কিছুটা কনসেপ্ট দিয়েছিলাম, তাহলে দেখবা মানের বেশ ভালো রকম পার্থক্য চলে আসবে। বিশেষ করে মানটা যখন ইটসেলফ অনেক বেশি থাকে তখন আরো বেশি আর কি পার্থক্য চলে আসে। সো খুব সহজ হিসাব কি, দোলনকাল 35% বাড়ছে, তার মানে বর্তমান যা দোলনকাল আছে তার থেকে পরবর্তী যে দোলনকাল হবে সেটা কত গুণ বেশি হবে? মানে 135% হবে, রাইট? তার মানে আমি বলতে পারি আমার যদি পরবর্তী দোলনকাল হয় টি ড্যাশ আর বর্তমান দোলন হয় হচ্ছে টি, তাহলে এটা সমান সমান কত হবে? 135%। মানে 135/100। আবার আমি একটু বলি, সেটা হচ্ছে পর্যায়কাল জি, বাড়ছে উত্তর ঘ। 35%। হ্যাঁ আচ্ছা, ঘ, ঠিক আছে আমরা দেখলাম। ঘ, তাই তো? এটা জি ভাই। এইটা ঘ ঘ আসছে। ভাই ঘ।
আচ্ছা লাস্টেরটা। ঘ আচ্ছা ঘ আসছে সিমিয়াত বললা তাই তো? জি ভাই। আচ্ছা আমরা দেখি ঘ আসে কিনা। আচ্ছা আমরা যেখানে একটা আলোচনা করছিলাম যে ম্যাথ গুলো করে কিভাবে বা সংক্ষেপে করা যায় কিভাবে, দেখো আমার কথা হচ্ছে 35% কোন একটা জিনিস বাড়ছে, তার মানে আগে জিনিসটা 100 ছিল, এখন হয়েছে 135। সো আমার রেশিওটা কি ডেভেলপ হবে যে টি ড্যাশ বাই টি, তাহলে 135/100। কেন আমরা রেশিও নিয়ে কাজ করলাম? কেননা দেখো কার্যকর দৈর্ঘ্য কত পরিবর্তন করতে হবে এটা আমার জানতে চাইছে, তাহলে কার্যকর দৈর্ঘ্যের সাথে আমার পর্যায়কালের সম্পর্কটা কি সমানুপাতিক আকারে বা ব্যস্তানুপাতিক আকারে যেটাই হোক না কেন, সেটা একটা রেশিও আকারে আছে। So, আমি এখন যদি বসাই যে টি ড্যাশ বাই টি ইজিক্যাল টু কি হবে, আমার রুট ওভার অফ এল ড্যাশ বাই এল, রাইট? তাহলে আমার টি ড্যাশ বাই টি যদি এটা দেওয়াই থাকে, তাহলে আমার এল ড্যাশ বাই এল সমান সমান আমরা কত বসাইতে পারবো? এটার স্কোয়ার, তার মানে 135/100 মানে কি 1.35 হোল স্কোয়ার। তাহলে আমি বলতে পারবো আমার এল ড্যাশ সমান সমান কি হবে, এল ড্যাশ সমান সমান হবে হচ্ছে 1.35 স্কোয়ার ইন্টু এল। তাহলে আমি বলতে পারি আমার, সরি 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 শেট। আচ্ছা আমরা যেখানে ছিলাম তাহলে আমার কি হবে, এল ড্যাশ সমান সমান হবে হচ্ছে 1.35 স্কোয়ার ইন্টু এল। তাহলে আমার এইখানে, একটু দাঁড়াও একটু দাঁড়াও, আমার আসলে ফোন দিচ্ছে হচ্ছে আমার একটা কুয়েটের ফ্রেন্ড আর কি। উম, আমি ওকে একটু জানাই যে আমি ক্লাসে আছি। আচ্ছা তাহলে এখানে এল ড্যাশ সমান সমান আমার কত গুণ হচ্ছে 1.35 ইন্টু এল হচ্ছে, রাইট? হ্যাঁ ক্লাসে। আচ্ছা আমি রিপ্লাইটা দিয়ে নিই। আচ্ছা এখন দেখো যে আমার তাহলে এল ড্যাশটা বাড়ছে কতটুকু, আমার আসলে এল ড্যাশটা তাহলে বাড়তেছে কতটুকু, আমার এল ড্যাশটা বাড়তেছে এল এর তুলনায় কত গুণ, এল ড্যাশ মাইনাস এল ইন্টু 100%। তাহলে আমাদের থাকে কতটুকু, 1.35 মাইনাস 1/1 ইন্টু 100%, এটার স্কোয়ার, রাইট? ইন্টু 100%। তাহলে আমার আলটিমেটলি মান আসে কতটুকু, দেখো তো এইটার মান কতটুকু আসে, 1.35 স্কোয়ার মাইনাস 1 ইন্টু 100%, মান কত আসে? 82.25ই আসে মেবি, রাইট? জি ভাইয়া, আচ্ছা 82.25। তাহলে আমরা লাস্টে কি করলাম, আমরা লাস্টে যেটা করলাম সেটা হচ্ছে দৈর্ঘ্য আমার কত গুণ হচ্ছে আদি দৈর্ঘ্যের তুলনায়, তারপর আমরা জাস্ট বের করলাম তাহলে পরবর্তী যে দৈর্ঘ্যটা সেই দৈর্ঘ্যের বৃদ্ধির পরিমাণ কত। ক্লিয়ার? বুঝে কি গেছে? এই অংশটুকু বোঝা গেছে? জি ভাই, বোঝা গেছে। আচ্ছা এইবার দেখো আমাদের রুয়েটের প্রবলেম 24-25-এর সেকেন্ড শিফটের প্রবলেম, খুবই রিসেন্ট প্রবলেম আর কি। ভাই আচ্ছা অ্যান্সার চার, লাস্টেরটা। আচ্ছা অ্যান্সার 4 হবে। আচ্ছা মানে 2 রেডিয়ান পার সেকেন্ড, রাইট? জি ভাই। আচ্ছা তাহলে আমরা এইটাকে কেমনে পাইলাম, আমাদের প্রথম কাজ হচ্ছে ইকুয়েশনটা দেখা। তাহলে ইকুয়েশনটা দেখতে আসলে কেমন, আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মতো, তার মানে ডি স্কোয়ার এক্স ভাগ ডিটি স্কোয়ার প্লাস কি ওমেগা স্কোয়ার এক্স ইজিক্যাল টু 0, এই ইকুয়েশনের মতো, রাইট? তাহলে এই ইকুয়েশনে যদি আমার এখন আমরা দেখতে পারতেছি যে আমার এখানে জাস্ট ডি স্কোয়ার এক্স এর জায়গায় ডি স্কোয়ার ওয়াই লেখা, মানে কোনো কোনো বইতে এক্স দ্বারা আমার ডিসপ্লেসমেন্ট বোঝাই, আবার কিছু কিছু জায়গায় আমার ওয়াই দ্বারা ডিসপ্লেসমেন্ট বোঝাই, তো কনফিউজড হওয়ার কিছু নাই। দ্বিতীয়ত এই সহগ যদি আমাকে সমীকৃত করতে হয় আমাকে বুঝতে হবে এইটা আসলে কি বলো দেখি, এক্সিলারেশন না? এই পার্টটা আসলে কি এক্সিলারেশন, রাইট? জি সো ভাই, জি এক্সেলেন্ট। এক্সিলারেশনের সাথে সহগটাকে আমাকে আগে বসাইতে হবে। আমাকে যদি সহগ সমীকৃত করতে হয় তাহলে এক্সিলারেশনের সাথে সহগকে আমাকে আগে 1 বসাইতে হবে। তাহলে 1 বসাইলে আমার নতুন যে সমীকরণ সেটা দেখতে কেমন, ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার প্লাস এইটাকে 4 দ্বারা আমরা সম অংশকে ভাগ করলাম, তাহলে 4y ইজিক্যাল টু 0। তাহলে এই 4টা আসলে কি ওমেগা স্কোয়ার না? তাহলে আমার ওমেগার ভ্যালু কত হবে, ওমেগা স্কোয়ারের ভ্যালু যদি 4 হয় ওমেগার ভ্যালু হবে হচ্ছে 2। আচ্ছা একটা জিনিস আমাকে একটু বলো দেখি, যদি ইকুয়েশনটা এমন না হয়ে এমন হইতো, ডি স্কোয়ার ওয়াই ডিটি স্কোয়ার প্লাস 16y প্লাস 4, তাইলে কি করতা? সিমিয়াত বললা না 2, তুমি এবার বলো দেখি কি করতা? এমনি জাস্ট বুদ্ধি খাটাও, বলার দরকার নাই।
এই ফোরটা আসলে তখন কি বোঝায়, বা ওয়ানটা আসলে যদি আমি পুরো সহগ দিয়ে ভাগও দিই তাহলে ওয়ান থাকে, এই ওয়ানটা আসলে কি বোঝায়? বলতে পারো, ভুল হোক কোনো সমস্যা নাই, বা এটা জানারও তোমাদের এত নেসেসারি বা নেসেসিটি আসলে নাই। তো আমি জাস্ট ফান করেই প্রশ্ন করলাম, বা একটু বুদ্ধি খাটানোর জন্যই ফোন মানে জাস্ট জিজ্ঞেস করলাম কি হইতে পারে। এনিওয়ান, পারবা? ভাই বলে দেন। আচ্ছা, সেটা হচ্ছে এইটা তখন একটা আনড্যাম্পড ইকুয়েশন, বুঝছো? এটা একটা ড্যাম্প ভাইব্রেশনের তখন ইকুয়েশন হয়ে যায়। মানে ওইখানে আসলে ফ্রিকশন জিরো হয় না, ওখানে মাল্টিপল ফোর্স তখন কাজ করা শুরু করে, বুঝছো? সো একটু অনার্স লেভেলে গেলে বা আরেকটু হায়ার লেভেলের যখন বই পড়বা তখন দেখবা যে ড্যাম্প ভাইব্রেশনের ইকুয়েশনে তখন এর সাথে একটা কনস্ট্যান্টও যুক্ত থাকে। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা মোটামুটি বুঝলাম। এখন আসো আমাদের 4 নাম্বার প্রবলেম, সিকে রুয়েটের 23-24 সালের প্রশ্ন। কি বলছে, সমান বিস্তার এবং কম্পাঙ্ক বিশিষ্ট দুইটি কণা একই সরল রেখায় সরল দোলন সিম্পল হারমোনিক মোশন প্রদর্শন করে। বিপরীত থেকে যাওয়ার সময় যখন তারা একে অপরকে অতিক্রম করে তখন তাদের সরণ বিস্তারের অর্ধেক হয়। কণা দুইটির মধ্যে দশা পার্থক্য কত? পারবা কেউ? অঙ্কটা আমি একটু বোঝানোর চেষ্টা করি। অঙ্কটার জন্য দুইটা কণা নিয়েও ইভেন চিন্তা করার দরকার নাই, অথবা দুইটা কণা নিয়েও আমি চিন্তা করতে পারি। আমি যদি একটা সরল দোলক নিয়ে চিন্তা করি, ভাই সরল দোলক বাদে কি অন্যান্য স্প্রিং টিস্প্রিং এর ক্ষেত্রে হবে না? স্প্রিং এর ক্ষেত্রেও তুমি চিন্তা করতে পারো, কোনো সমস্যা নাই। এমন ধর একটা সরল দোলক আছে, সেই সরল দোলকের যে কোনো একটা পজিশন হচ্ছে এটা, ধরে নাও যে কোনো একটা পজিশন হচ্ছে এটা। ওকে, আচ্ছা, এখন বলা হচ্ছে যে এই সরল দোলকটাই একবার, এটা ধরো এ পজিশন, কি পজিশন? এ পজিশন। একবার সরল দোলকটাকে এই দিক থেকে অতিক্রম করতেছে, আরেকবার সরল দোলকটাকে আরেকটা কণা এই দিক থেকে অতিক্রম করতেছে। মানে একটা সরল দোলক কেবলমাত্র সাম্য অবস্থান থেকে সর্বোচ্চ বিস্তারের দিকে যাচ্ছে, আরেকটাই সর্বোচ্চ বিস্তার থেকে সাম্য অবস্থানের দিকে আসতেছে। তাহলে এই দুইটা কণার মধ্যে মানে বেসিক পার্থক্য কত বলো দেখি? মানে কোণের দশার পার্থক্য কত? বেসিক পার্থক্য কত? 2 পাই না? বুঝো নাই আমার কথা? যখন তাদেরকে কেবলমাত্র আমি এতটুকু অতিক্রম করছে, একজন এই দিক থেকে অতিক্রম করতেছে আরেকজন এই দিক থেকে অতিক্রম করতেছে, তার মানে কি সম্পূর্ণ বিপরীত দশায় আছে না? মানে এইখানে আছে যে একজন, সেই একজনের সাথে এই কণাটা কত কোণে আছে? মানে 2 পাই কোণে আছে না? বুঝছো নাকি বুঝো নাই? আবার একটু ভালো করে বুঝাবো? তোমাদেরকে একটু ভালো করে বোঝাবো এটা নাকি? বুঝান ভাই, ভালো ভালো আচ্ছা, ভালো। বলার চেষ্টা করতেছে যে ধরো একটা সরল দোলক আছে, ঠিক আছে? একটা সরল দোলক আছে, সেই সরল দোলকের এই হচ্ছে তার মেইন পজিশন। এই মেইন পজিশন থেকে ধরো এইখানে যখন আছে একটা কণা, ঠিক আছে, এই দিকে যাচ্ছে, কিভাবে গেল? এই দিক বরাবর গেল, ঠিক আছে, এই দিক বরাবর গেল। আবার আরেকটা কণা সর্বোচ্চ বিস্তারে ছিল, সেও এই পজিশনের দিকে আসতেছে, কিন্তু বিপরীত দিক থেকে আসতেছে। কথা কি বুঝতে পেরেছো এবার? এতটুকু কি বোঝা গেছে? এতটুকু কি বোঝা গেছে? জি ভাই, বোঝা গেছে। এখন আমাকে জিজ্ঞেস করতেছে যে এই দুইটা কণার মধ্যে দশা পার্থক্য কত। একটা কাজ করবা, এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, ফেজ ডিফারেন্স কত, এটা একটু তোমরা করবা। এই সেম টাইপ অফ ম্যাথ আমরা পরের একটা অঙ্ক দেখতে পারবো, সেখানে এই ম্যাথেরই হাফ অংশ দেওয়া আছে। এটা তোমাদের এইচডব্লিউ আমি দিলাম, এটা তোমরা করবা, করে যদি তারপর না পারো আমি করে দেবনি। ঠিক আছে? এই সেম টাইপ অফ প্রবলেম এখানে একটা দেয়া আছে, আমি পুরো ঘটনাটা তো অলরেডি বলে দিলাম। একটা কণা অতিক্রম করতেছে এদিক থেকে এদিকে, আরেকটা কণা অতিক্রম করতেছে এদিক থেকে এদিকে, এবং আমাদের দেওয়া আছে যে যখন তারা একজন আরেকজনকে অতিক্রম করতেছে তখন এই এই দূরত্বটা, এই ডিসপ্লেসমেন্টটা কত হয়? এই ডিসপ্লেসমেন্টটা হয় হচ্ছে, এটা যদি পুরো বিস্তার হয় তাহলে এই বিস্তারের অর্ধেক। জাস্ট ইকুয়েশনে বসালেই ফেজ ডিফারেন্স দুইটা পাওয়া যাবা। তোমাদের কাজ হচ্ছে এইটা একটুখানি নিজেরা নিজেরা ট্রাই মারবা, তারপর যদি না পারো তাহলে আমি করে দিব।
ঠিক আছে, এবং সেটার একটা উদাহরণ এখানে দেওয়া আছে, দেখো। বলছে কোন একটা 5 নাম্বার অঙ্কে এইটারই একটা ছোট্ট একটা পার্ট নিয়ে 5 নাম্বার অঙ্ক করা, এবং দেখো একটা হচ্ছে সিগারেট 23-24-এর, আর আরেকটা হচ্ছে বুয়েটের 24-25-এর। সেম প্রবলেম, সেম টাইপ অফ প্রবলেম। কি বলছে, সরল সঞ্চিত স্পন্দনরত কণার আদি সরণ বিস্তারের অর্ধেক হলে আদি দশা কত? তাহলে বলার চেষ্টা করতেছে যে একটা সিম্পল হারমোনিক মোশন শুরু হয়েছে, যখন সে শুরু হয়েছে মানে যখন আমি সময় কাউন্টডাউন শুরু করছি, তখনই সে ছিল হচ্ছে a/2 ডিস্টেন্সে, সর্বোচ্চ বিস্তারের অর্ধেক ডিস্টেন্সে। তাহলে আমার আদি দশাটা কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো, আমি ধরলাম যে সে এই কণাটা যখন শুরু হয়েছে তখন সে কি রকম আকারে ছিল, x = a sin ωt+ডেল্টা। তাহলে যখন সে তার কেবলমাত্র আমি গণনা শুরু করছি তখন তার এক্স কত ছিল, a/2। তাহলে আমি বসাইলাম a/2 = a sin ωt। এখন যখন আমি কাউন্টডাউন কেবলমাত্র শুরু করছি সেটাই তো আমার আদি দশা, রাইট? তাহলে আমার t কত তখন, 0 সেকেন্ড। তাহলে আমি এখানে ω এর ভ্যালু 0 বসাই দিলাম। তাহলে a sin ডেল্টা। তাহলে আমার সাইন ডেল্টা সমান সমান কি আসে, সাইন ডেল্টা সমান সমান কি আসে, আসে হচ্ছে হাফ। তাহলে ডেল্টা সমান সমান কি আসে, ডেল্টা সমান সমান আছে sin−1/2। তার মানে কত, π/6। এই অঙ্কটাও না, এই অঙ্কটাও টোটালি প্রায় সেম। এই অঙ্কটা একদম টোটালি সেম। আচ্ছা, আমি কি করেই দিব নাকি, বুঝতেছি না। আচ্ছা, তোমরাই এটা করিও, এটা তোমরাই করিও, আমি এখন আর না দেখাই। এই অঙ্কটা হচ্ছে কাইন্ড অফ সেম। প্রথম যে কণাটা আছে, এই প্রথম কণাটা কিন্তু আছে π/6-এ। এখন জাস্ট বের করতে হবে দ্বিতীয় কণাটা কত দশায় আছে, আর তারপর দুইটা ফেজ বিয়োগ করে দিলেই আর কি মান বের হয়ে যাবে। ওকে, এই পারা যাবে, এই অঙ্ক পারা যাবে? সিমিয়াত, মুহান? জি ভাইয়া, পারবো। আচ্ছা, আশা করি পারবা, একটু ট্রাই মারবা, না পারলে আমাকে তারপর বলবা। আচ্ছা, পরের অঙ্কটা দেখো। 6 নাম্বার অঙ্ক কি বলছে, কোন একটা সরল দোলক গতিতে চলমান একটি বস্তুর সর্বোচ্চ ত্বরণ দেওয়া আছে, এটা mx এর ভ্যালু, আর সর্বোচ্চ গতি দেওয়া আছে হচ্ছে 10 মিটার/সেকেন্ড। সরল দোলক গতির সময়কাল নির্ণয় করো। এটা পারবা? এই সিমিয়াত পারবা? মিনহাজুল পারবা? জাস্ট আমাকে কিসের মান বের করতে হবে, আমাকে জাস্ট ওমেগার ভ্যালু বের করতে হবে। সিমিয়াত আর মিনহাজুল, দুটা কি ঘুমাচ্ছ নাকি? এই মিনহাজুল আর সিমিয়াত কই তোমরা? ভাই আসি। হ্যাঁ, তাহলে এটার মান কিভাবে বের করবো বলো দেখি। একটা হচ্ছে ম্যাক্সিমাম এক্সিলারেশন দেওয়া, আর একটা হচ্ছে ম্যাক্সিমাম বেগ দেওয়া। তাহলে এখান থেকে আমাকে এখন বের করতে হবে কি, সময়কাল। আচ্ছা, সময়কাল বের করা আমার জন্য খুব একটা টাফ না। কখন টাফ না, যদি আমি ওমেগার ভ্যালু জানি। কেননা আমরা জানি যে ω = কি, 2π/t। সো ওমেগা যদি আমার জানা থাকে তাহলে আমার টাইম বের করা কোনো ব্যাপারই না, রাইট? এখন আমার কাজটা কি, ওমেগা যদি আমাকে বের করতে হয় তাহলে সর্বোচ্চ ত্বরণ দেওয়া আছে, তাহলে সর্বোচ্চ ত্বরণের সূত্র কি বলো দেখি। সর্বোচ্চ ত্বরণ mx এর সূত্র কি, ওমেগা হ্যাঁ স্কয়ার মাইনাস, হ্যাঁ ওমেগা স্কয়ারে, হ্যাঁ। মাইনাস ওমেগা এটার উত্তর স্কয়ারে। খ হবে। আচ্ছা, এটার উত্তর কি হবে, খ আসছে। আচ্ছা, খ, আমরা দেখি। যে আর ভি ম্যাক্স এর মান, ভি ম্যাক্স এর মান কত, এই ওমেগায়। ওমেগায়। তাহলে আমার এখন কাজ কি, আচ্ছা এখানে দেখো, তুমি যদি মাইনাস এখানে কাউন্ট করো তাইলে সমস্যা, কেননা এখানে সর্বোচ্চ ত্বরণের জাস্ট মান দেওয়া, রাইট? তাহলে আমি যদি এখানে মাইনাস বসাই তাহলে আমার পুরো উত্তরই গ্যাঞ্জাম পাকাই যাবে। এই জন্য আমি জাস্ট মডুলাস মান নিয়ে কাজ করব, মানে সর্বোচ্চ মান নিয়েই আমি কাজ করব। ঠিক আছে, প্লাস মাইনাস আমি বসাবো না। তাহলে আমার এখন কাজ কি, আমার এখন কাজ, আমি যদি এই দুইটার মান ভাগ করে দাও। দেওয়াই আছে ভাগ করে দিই, রাইট? আচ্ছা গুড, ভাগ করে দিব। তাহলে আমি কাকে দিয়ে কাকে ভাগ করব, 15π কে ভাগ করব হচ্ছে হ্যাঁ 10 দ্বারা। তাহলে আমার মান কি বের হবে, ওমেগা বের হবে। তাহলে ওমেগার ভ্যালু আসবে কত, 3/3π/2। তাহলে আমার টি এর ভ্যালু আসবে কত, টি এর ভ্যালু আসবে 2π/3π × 2। তাহলে পাই পাই কাটা, আর তাহলে কি আসবে, 4/3। 4/3 আসা মানে কি, 1.33 সেকেন্ড। গুড। আচ্ছা, তারপরের প্রবলেম দেখি। এটাও আসছে হচ্ছে বুটেক্সের।
কি বলছে, একটা স্প্রিং আছে, এর প্রান্তে কোন একটা দৃঢ় অবলম্বনের সাথে আটকে ঝুলিয়ে দেওয়া হলো। খোলা প্রান্তের সাথে 500 গ্রাম ভরের একটি ব্লক ঝুলিয়ে দেওয়ার ফলে এটি 16 সেন্টিমিটার প্রসারিত হয়ে সাম্য অবস্থায় আসলো। একে সাম্য অবস্থায় থেকে টেনে 8 সেন্টিমিটার প্রসারিত করে ছেড়ে দিলে সরল দোলন সন্দিত স্পন্দন গতিতে ঝুলতে থাকে। ব্লকটির সর্বোচ্চ বেগ নির্ণয় করো। তাহলে পারোয়া? পারা কি যাবে? তাহলে বেগ ভি ইজিক্যাল টু আমরা কি জানি, আমার বলছে সর্বোচ্চ বেগ, তার মানে ভি ম্যাক্স ইজিক্যাল টু কি, ওমেগা এ। এতটুকু তো আমরা জানি। দ্বিতীয় কথা, তাহলে ওমেগার ভ্যালু আমার এখান থেকে ডিরেক্টলি তো দেওয়া নাই। তাহলে আমার ওমেগার ভ্যালু বের করার উপায়টা কি? কে বাই এম, তাহলে রুট কে ভাগ এম ইন্টু এ। এখন আমার কাজ হচ্ছে এই কে টাকে আমি বের করব। তাহলে কে টাকা বের করা কি কোনো বড় বিষয়? অবশ্যই না। কেননা আমি জানি কি এ ফিজিক্যাল টু মাইনাস কে এক্স। তাহলে এখানে আমার কি 500 গ্রাম ভর যখন ঝোলানো হয়েছে, তাহলে আমার ওজনটা তখন ওজনটাই হয়ে গেছে বল। তাহলে সেটার মান কত? 0.5 ইন্টু জি ইজিক্যালটা আমার কি হবে? কে এক্স। তাহলে কে ইন্টু এক্স এর ভ্যালু আমি কত বসাবো? এক্স এর ভ্যালু বসাবো আমি হচ্ছে 16 সেন্টিমিটার নাকি 8 সেন্টিমিটার, এটা বলো দেখি। এক্স এর ভ্যালু আমি 16 সেন্টিমিটার বসাবো নাকি 8 সেন্টিমিটার বসাবো? এই মিনহাজুল, ঘুমানো যাবে না বুঝিছো? ঘুমালে বিপদ। বলো দেখি এখানে কি বসাবো, 16 বসাবো না 8 বসাবো? এই মিনহাজুল, সিমিয়াত, মোহান। ভাইয়া ভাই 16। 16 8 না বসাবো? 16? হ্যাঁ। 16। তোমরা ভুল বলো, আনসার ভুল বললে সমস্যা নাই। একজন বলছো 16 আর সিমিয়াত 8 বলছি। 8 আর মিনহাজুল। এই মিনহাজুল তো ঘুমাচ্ছে মনে হয়, ও টুপির মুপি পরি গরমকালের মধ্যে ঘুমা গেছে। হ্যাঁ, তাহলে বিপদ না? জি ভাই, আসি ভাই। আচ্ছা, আমি জিজ্ঞেস করলাম 8 বসাবো না 16 বসাবো এখানে এক্স এর জায়গায়? ভাই এটা ষোলো হবে না? আচ্ছা, তোমার মতে 16 হবে। এখন তোমরা কেউ একজন রিজনিং বলো তো, কেন 8 হবে আর কেন 16 হবে? যে 8 বলিছো সে রিজনিং বলো দেখি। ভুল হোক আর কোনো সমস্যা নাই। তো ভাই, ষোলো দেওয়া আছে না, এটা প্রসারিত অবস্থায়, এই জন্য আচ্ছা, তো। প্রসারিত অবস্থায় 16 হলো, এই জন্য আমরা 16 বসাবো। আচ্ছা, আর 8 কেন বসাবো? এ ভাই না, এটা আট হবে না, কারণ সাম্যাবস্থায় আসে এখানে ষোলো। প্রসারিত টান বলে মানে টেনে তো 8 সেন্টিমিটার প্রসারিত করেছে, তার মানে এখানে আট বেগ যাবে তো না, তখনই সাম্যাবস্থার পরে অর্জন করছে। আচ্ছা, এই জন্য আমি ক্লাসের মধ্যে আগে প্রমাণ পড়াইছিলাম, খুব ভালো মতো প্রমাণ পড়াইছিলাম। আমি তো জানি এই কনফিউশন বাঁধবে, এই জন্য আমি খুব ভালো মতো প্রমাণ পড়াইছিলাম। প্রমাণটা দেখো কি ছিল। প্রথমে যখন তোমার স্প্রিংটা একদম প্রাথমিক সাম্য অবস্থায় ছিল, এরপর যখন তুমি তাকে ভর ঝুলায় দিলা, তখন তার মধ্যে কি টান বল ডেভেলপ করলো না একটা? এবং সেই এফ ইজিক্যাল টু বা টি ইজিক্যাল টু আমরা বলছিলাম কি এমজি। কিন্তু তুমি যখন অলরেডি একটা সাম্য অবস্থায় ধরো তারপর পুষাইলো, স্প্রিংটা একটা সাম্য অবস্থায় আবার নতুন সাম্য অবস্থায় পৌঁছাইলো, তারপর তুমি তাকে আরেকটা টান দিলা, তখন এর মধ্যে যে টি টু ডেভেলপ করছিল, এখানে টি টুটা কি শুধুমাত্র এফ এর জন্য ছিল নাকি এফ প্লাস এমজি এই দুইটার জন্যই ছিল? এর মানেটা কি? মানেটা হচ্ছে দেখো, এই এফটা আসলে মূলত কি, এই এফটা আসলে মূলত হচ্ছে, বা আমরা এই যে এফ ইজিক্যাল টু কে এক্স লিখলাম, এই এফটা আসলে মূলত কি প্রত্যয়নী বল না? এবং এই প্রত্যয়নী বলটা কি হবে, বাহ্যিক বলের সমানই হবে। মানে দুইটা তো আসলে সেমই হবে, নাহলে তো সাম্য অবস্থায় যাবে না। এখন তুমি একটুখানি চিন্তা করো, তুমি যে এইখানে পরবর্তীতে টাইনে 8 সেন্টিমিটার করছো, সেইটার জন্য যেই পরিমাণ ফোর্স দরকার সেটা কি তুমি জানো? সেটা তো তুমি জানো না। তাহলে প্রাথমিকভাবে 16 সেন্টিমিটার যে প্রসারণ হয়েছে, সেই প্রসারণটা হয়েছে শুধুমাত্র কি এমজি এর জন্য না? সেটার মান তো তুমি জানো। কথা কি বুঝো নাই? যখন ওই স্প্রিংটার উপরে কোনো ভরই ছিল না, কোনো ভরই ছিল না, তার প্রাথমিক সাম্য অবস্থানে সে ছিল,
তখন তার উপরে যখন তুমি 5 কেজি 500 গ্রাম ভর দিছো, সেই 500 গ্রাম ভরের জন্য যে 16 সেন্টিমিটার প্রসারিত হয়েছে, এখানে কি বাইরের আর কোনো এক্সট্রা নেসেসারি ফোর্স ছিল, নাকি শুধুমাত্র ওই বস্তুর ওজনের জন্য ওই প্রসারণটা হয়েছে? শুধুমাত্র ওজনের জন্য এই প্রসারণটা হয়েছে। কিন্তু পরবর্তীতে যে 8 সেন্টিমিটারের প্রসারণটা হইলো, এটা কি ওজনের জন্য হলো, নাকি ইটসেলফ তুমি যে নতুন ফোর্স দিলা সেই নতুন ফোর্সের জন্য হইলো? নতুন ফোর্সের জন্য হইলো, কিন্তু নতুন ফোর্সের মান কি তুমি জানো? তা তো তুমি জানো না। আমার কথা কি এবার বুঝতে পারছো? এই সিমিয়া তার মিনহাজুল বোঝা কি গেছে? একটু জি বলো। ভাই, মনে হয় গেছে। বোঝা হয়ে গেছে? তাহলে এখানে আমার এক্স এর ভ্যালু আমাকে কত বসাইতে হবে? 0.16। খবরদার 8 সেন্টিমিটার বসানো যাবে না, কেননা এমজি এটা যেই প্রসারণ করছে সেই প্রসারণের দরুন সে শুধুমাত্র 16 সেন্টিমিটার প্রসারিত হয়েছে। বাকি যেই 8 সেন্টিমিটার প্রসারণ হয়েছে, এটা কিন্তু নতুন একটা টান বল দিয়ে তুমি তাকে টেনে 8 সেন্টিমিটার নিচে নামাইছো, কিন্তু কত বলে তুমি তাকে টান মারিছো সেটা তো আর বলা নাই। তাহলে সেটা ওর মধ্যে ইনক্লুড করা যাবে না। কথা কি বোঝা গেছে? আই থিঙ্ক বোঝা গেছে। তাহলে আমার এখান থেকে কে এর যে ভ্যালুটা আসে সেটা কত আসে? 0.5 কোণ 9.8 বাই 0.16। তাহলে এটার মান কত আসে? এটার মান কত আসে? কে এর ভ্যালুর ভাই মান কত 30 আসে? হ্যাঁ বলো। 30.25 30.625। তাহলে আমার ভি ম্যাক্স এর মানটা কত হবে? ভি ম্যাক্স এর মানটা হবে হচ্ছে আমার √কে, তার মানে 30.625 ভাগ এম এর মানটা কত? এম এর মান হচ্ছে 0.5 ইন্টু আমার এর ভ্যালু কত বসবে বলো তো কি? এর ভ্যালু কিন্তু বসবে 8, রাইট? কেন 8 বসবে? কেননা নতুন সাম্য অবস্থায় যাওয়ার পরে এরপরে আমরা কি বিস্তার মাপা শুরু করব। তাহলে বিস্তারটা আসলে কি? নতুন সাম্য অবস্থান থেকে যেই ডিস্টেন্স সেটা। তাহলে নতুন সাম্য অবস্থান থেকে যেই পর্যন্ত তুমি তারপর তাকে টেনে ছেড়ে দিবা, সেটাই কিন্তু তার বিস্তার হিসাবে কাজ করবে, এবং সেই ইলংগেট করবে কি এই 8 সেন্টিমিটার, নতুন সাম্য অবস্থান থেকে এই 8 সেন্টিমিটার নিচে এবং উপরে এভাবে প্রপাগেট করবে। সেখানে মান বসবে কত? 0.08। তাহলে এটার মান কত আসে? এটার মান মনে হয় আসে 0.626 এত মিটার পার সেকেন্ড। এই ক্লিয়ার? নাকি কোনো ভেজাল আছে? ভেজাল থাকলে কিন্তু বলো, আমি বুঝাই দিচ্ছি। কোনো ভেজাল আছে? না ভাই, আগে এই জান। আচ্ছা, তাহলে দেখো নেক্সট ম্যাথ আমাদের কি বলছে, কুয়েট 19-20-এর। আমাদের বলছে যে অভিকর্ষ ত্বরণ হচ্ছে 9.8, এর জন্য একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে সেকেন্ড দোলকের দৈর্ঘ্য, আমার দৈর্ঘ্য কত হবে? টি ইজিক্যাল টু কি 2π√L/g। তাহলে আমরা বলতে পারি টি স্কয়ার ইজিক্যাল টু 4π² L/g। আমার এল ইজিক্যাল টু কি হবে? T²g ভাগ 4π²। তাহলে টি এর মান কত? 2, তার মানে 2² ইন্টু 9.8 ভাগ 4 ইন্টু π²। তাহলে 4 আর 2π² বাদ, তাহলে তাকে কত? 9.8 ভাগ π²। এটার মান কত আসে বলো দেখি? 0.9929। 0.9929। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং সেন্টিমিটারে এটার মান আসে কত? 99.29 সেন্টিমিটার, রাইট? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এটা অনেক সময় আমাদের ইভেন এমসিকিউতেও ডিরেক্টলি দিয়ে দিবে যে সেকেন্ড দোলকের আমার কার্যকরী দৈর্ঘ্যের মান কত। তাহলে কার্যকরী সুতার দৈর্ঘ্যের মান কত? এখন এখানে একটা জিনিস খেয়াল রাখবা, ম্যাক্সিমাম লোকজন যেটা করে সেটা হচ্ছে 1 সেন্টিমিটার দাগায় আসে। তাহলে 1 সেন্টিমিটার দাগালে কি হবে? না অবশ্যই কিন্তু হবে না, তোমাকে এই 99.29 সেন্টিমিটারই বসাইতে হবে। ঠিক আছে। এখন আমাদের কি বলছে? অভিকর্ষ ত্বরণ 10% কমানো হলো। তাহলে দোলনকাল ঠিক রাখতে দৈর্ঘ্যের কি পরিমাণ পরিবর্তন করতে হবে? অঙ্ক টঙ্ক সব বাদ, তোমরা আমাকে বলো দেখি, অভিকর্ষ ত্বরণ যদি 10% কমানো হয়, তাহলে দোলনকালকে কনস্ট্যান্ট রাখতে দৈর্ঘ্য বাড়াতে হবে নাকি কমাতে হবে?
ভাই বাড়াতে হবে না? বাড়াতে হবে। একটু খেয়াল করো তো, টি ইজিক্যাল টু 2 পাই √L/z। কমাতে ধরো হবে। টি কনস্ট্যান্ট, ধরো টি কনস্ট্যান্ট, ধরো টি কনস্ট্যান্ট, ঠিক আছে, এটা একটা কনস্ট্যান্ট। তাহলে আমাকে যদি L/z কে ব্যালেন্স করতে হয়, জি আমি দিছি কমায়ে, তাহলে এল যদি এল কে বাড়াইতে হবে নাকি কমাইতে হবে? যদি জি/এল কে সবসময় সেম রেশিওতে রাখতে হয়, সরি L/z কে সেম রেশিওতে রাখতে হয়, তাহলে জি কমালে এল কমাতে হয় না বাড়াতে হয়? এলও কমাতে হবে না? দুইটার রেশিও সেম রাখতে হবে না? ধরো আমি বললাম 10/2 একটা রেশিও, তো তুমি যদি এখন 2(1,1) বানাও, তাহলে 10(1) কি 5 বানাতে হবে না? ঠিক আছে তো ভাই, দুই কারণ তার তুলনকাল তো বেড়ে গেছে না, তাই কমাইতে হলে তো দৈর্ঘ্য কমাতেই হবে। দৈর্ঘ্য কমাতেই হবে, মানে এল টি যদি কনস্ট্যান্ট থাকে আর তুমি জি এর মান বাড়ায় দিছো, তাহলে এল এর মানও কি সমান হারে তোমাকে কমাতে হবে, এবং হারটাও কি সেম হবে না? শতকরা হারটাও কি সেম হবে না? 10% মানে কি হার না? 10% মানে কি হার না? হার যদি হয়, তাহলে জি যদি 10% কমে, এল কয় পার্সেন্ট কমবে? এলও 10%ই কমবে। যদি জি 10% কমে, এল কত পার্সেন্ট কমবে? 10%ই কমবে। কেননা তোমাকে তো সমান হারে কমাইতে হবে। তাহলে এল যদি 10% কমে, তাহলে 10% অফ এল এর মান কত? 10% অফ এল এর মান হচ্ছে 99.29 ইন্টু 10%। তার মানে কি 9.929 সেন্টিমিটার, এত সেন্টিমিটার কমাইতে হবে ডেল এল এর মান। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? তুমি যদি এটা না করে এরকমও করতে পারতা, L1/z1 = L2/z2, তাহলে আমরা বলবো L2/L1 = G2/G1। তাহলে 10% কমাইছি মানে কি 90 ইন্টু জি1 ভাগ জি1, তাহলে এটার মান হয় হচ্ছে 90। সো L2 হবে 90 ইন্টু L1, 90% ইন্টু L1, ঠিক আছে? তাহলে এইটা কি হবে 90% ইন্টু L1, তাহলে L2 হবে 90% এর। এরকম করেও তুমি করতে পারো, তাহলে L2 কমাইতে হবে 10%। বুঝতে পারছো? L2 কমতে হবে কি 10% অফ L1 কমাইতে হবে। এরকমও তুমি করতে পারো, কিন্তু এরকম করার থেকে খুবই সহজ জিনিস, লজিক্যাল জিনিস, যে সমান অনুপাতে কমাইতে হবে। যদি L/z এর রেশিওকে তোমাকে সিম রাখতে হয়, তাহলে তুমি জি 10% কমাইছো মানে কি এল কেও 10% কমাতে হবে। ক্লিয়ার? এই বোঝা কি গেছে? এই পোলাপান বোঝা কি গেছে? জি ভাই, ফার্স্ট চ্যাপ্টারের কনসেপ্ট। আচ্ছা, এইবার আসো 16 নাম্বার ম্যাথ। কি বলছে? এমআইএসটির একটি সেকেন্ড দোলক পাহাড়ের পাদদেশে ঠিক সময় দেয়, কিন্তু পাহাড়ের উপরের একটি স্থানে প্রতি 2 ঘন্টায় 4 সেকেন্ড 8 সেকেন্ড ধীরে চলে। আচ্ছা চললো। পৃথিবীর ব্যাস এতশো কিলোমিটার। আচ্ছা হইলো। পাহাড়ের উচ্চতা নির্ণয় করো। পারবা? তাই পারবো, কিছু কেমনে সময় লাগবে। পারবা? কেমনে পারবা? কোনো সময় লাগবে না, ইজিলি হবে, ইজিলি হবে। আসো দেখো, পাহাড়ের সময় যদি আমাকে নির্ণয় করতে হয়, তার মানে কি T'/T ইজিক্যাল টু আমাকে কি করতে হবে? √(z/z'। আর আমার এখানে জি ড্যাশের মান কত? জি ড্যাশের মান হচ্ছে আমার G' হবে কি R/R+H হোল স্কয়ার ইন্টু জি, রাইট? তাহলে আমার এখানে হবে কি জি ভাগ, আমার থাকবে হচ্ছে জি ইন্টু, এখানে উল্টায় যাবে, তার মানে R+H হোল স্কয়ার ভাগ আর হবে, এরকম। তার মানে আমার কাটাকাটি করে যায় কি থাকবে? T'/T R+H/R, শেষ। আর এটা সমান সমান, এখন আমাদের T' মান ডিরেক্টলি দেওয়া নাই। T' মান কি নাই? ডিরেক্টলি দেওয়া নাই। তাহলে আমার T' সমান সমান কি হবে? এখানে বলছে কি 2 ঘন্টায় 8 সেকেন্ড ধীরে চলে, তাহলে 2 ঘন্টায় কয় সেকেন্ড হয়? এটা তো একটা সেকেন্ড দোলক, তাই না? তাহলে সেকেন্ড দোলকের জন্য T'-এর মানের আমাদের সূত্র ডেভেলপ করছিলাম যেখানে, সেখানে T' কি ছিল? T' ছিল 2 ইন্টু 7,000। আমাদের কত? 7,200।
2 সাত ঘন্টায় হাজার 7200। রাইট, তাহলে 2 ঘন্টায় হচ্ছে আমাদের 7200, তাহলে 7200 ভাগ 7200 ধীরে চলে, তার মানে কি হবে মাইনাস, রাইট? ধীরে চললে এটা কি হবে মাইনাস, তাহলে মাইনাস হলে কত হবে -8। এখন এই দুইটাই কি আসলে টি না, তাহলে আমরা বলতে পারি টি ড্যাশ বাই টি ইজিক্যাল টু আমাদের হচ্ছে 7200 ভাগ 7200 -8। তাহলে এটার মান কত আসে 7200 ভাগ 7200 -8। তাহলে আমার এইচ এর ভ্যালু কত আসে, এইচ এর ভ্যালু আসে হচ্ছে 7200 ভাগ 7200 -8। এই পুরো জিনিসটার মান বলো তো কত আসে, একবারে বসাই দিই। বারবার একই 7200 -8 লিখতে বিরক্ত লাগছে। কত আসে এটার মান? কোনটা ভাই? এই যে এইটার মান কত আসে, এইটার মান 1.00111। 1.00, দেখি 1.00111 এরকম। আচ্ছা, ইন্টু আর মাইনাস আর, এরকম না? তাহলে আর কমন, আর ইন্টু 0.00111 এরকম, রাইট? তাহলে আমার আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু আছে হচ্ছে ব্যাস হচ্ছে এতশো কিলোমিটার। তাহলে আমাদের ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে হচ্ছে 128/2। তার মানে এখানে আমাদের 50 আর 28/2 মানে কত, 14। তাহলে 50 আর 14 হয় 64, তার মানে 6420 ইন্টু 10⁻³ ইন্টু 0.00111। তাহলে কত আসে মান? ভাই 7104 মিটার। 7104 মিটার। তাহলে পারা যাবে? এটা কি কঠিন ছিল? না ভাই, অনুপাত দিয়ে করছেন তো সহজ হয়েছে। সহজে হয়ে গেছে। আচ্ছা, এই অঙ্ক আই থিঙ্ক না বোঝার কিছু নাই, আই থিঙ্ক পারা যাবে। আর সেকেন্ডটা তোমরা এমনি পাবা, দোলনকাল যদি ঠিক রাখতে হয় তাহলে দোলকের দৈর্ঘ্য কিরকম পরিবর্তন করতে হবে। তাহলে অলরেডি আমরা টি ড্যাশের মান, টি বাই টি ড্যাশের মান পাইয়েই গেছি, তাই না? তাহলে টি বাই টি ড্যাশের মান যদি আমরা পেয়েই যাই, তাহলে তো আমরা মোটামুটি এই যে আমাদের যেই জি এর মান, জি এর মানের যে অনুপাত সেটাও আমরা নিশ্চয়ই পেয়ে যাব। তারপর আমাকে জাস্ট, বা আমরা এরকমও করতে পারি যে টি ড্যাশ বাই টি ইজিক্যাল টু কি হবে √L ড্যাশ বাই L। তাহলে সেখান থেকে আমাকে যদি এই টি ড্যাশ বাই টি যদি সেম রাখতে হয়, তাহলে আমার এখানে অনুপাত কত রাখতে হবে সেটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো। পারা যাবে না? আশা করি এই জিনিস পারে পারে যাবা আর কি, নিজেরাই পেরে যাবা। অথবা এখান থেকে তুমি জি ড্যাশ বাই জি এর অনুপাত বের করে তারপর সেটার সাথে এল এর তুলনা করলেও পাই যাবা। এটা বাসাই করে নিও 2 নাম্বারটা, এটা একদমই ইজি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপর তারপর হচ্ছে আমাদের রুয়েটের 24-25 সালের একটা প্রশ্ন। বলছে একটা 70 কেজি ভর বিশিষ্ট একজন ব্যক্তি গাড়িতে ওঠে, তখন গাড়ির ভর কেন্দ্র 0.4 সেন্টিমিটার নামে যায়। গাড়ি তো খুবই দুর্বল গাড়ি। আচ্ছা, যাই হোক, গাড়ির ভর যদি 1000 কেজি হয়, তাহলে শূন্য অবস্থায় গাড়ির স্পন্দনের কম্পাঙ্ক নির্ণয় করো। পারবা? দেখো, গাড়িতেও কিন্তু হাইড্রোলিক স্প্রিং ইউজ করা হয় না। কেন হাইড্রোলিক স্প্রিং ইউজ করা হয় জানো? বা বাইকে, যেগুলো বাইক আছে সেগুলো বাইকে যে দুই পাশে দুইটা হাইড্রোলিক স্প্রিং থাকে না, কেন থাকে তা কি জানো তোমরা? জানো এটা কেন থাকে? এটা থাকার কারণ হচ্ছে, এটা থাকার কারণ কি জানো? এটা থাকার কারণ হচ্ছে, জানো, গাড়ির শক অ্যাবজর্ব করা যায়। কিসের জন্য থাকে? গাড়ির শক অ্যাবজর্ব করা যায়। অর্থাৎ গাড়ির উপর যখন সাডেন লোড আসে, এই লোডটা গাড়ির যেন কোনো ক্ষতি না করতে পারে। প্রথমে এই লোডটা বহন করে কে? প্রাথমিকভাবে এই লোডটা বহন করে হচ্ছে ওই স্প্রিং, এরপর সেটা গাড়ির কাছে যায়। তো এই যে যেই সাডেন লোডটা আছে, সেই সাডেন লোডটা সহ্য করতেছে কে? সেই সাডেন লোডটা সহ্য করতেছে হচ্ছে ওই গাড়ির স্প্রিংটা। এবং এই যে আমাদের যে ব্রিজ আছে না, বড় বড় ব্রিজের নিচেও কিন্তু তোমার হচ্ছে এই স্প্রিং থাকে। কেন? যেন ইম্প্যাক্ট লোড বা হঠাৎ করে যেই লোডটা আসতেছে, ওই যে তোমরা যেগুলোকে বলের ঘাত হিসাবে পড়ছো আর কি,
সেই ইম্প্যাক্ট লোড গুলোকে যেন রেজিস্ট করা যায়, বা প্রথমেই ওইটা ব্রিজের অন্যান্য মেম্বারে না যেয়ে বরং স্প্রিংটা যেন ঠিক মতো ওই শকটাকে অ্যাবজর্ব করতে পারে, তারপর সেটাকে ধীরে ধীরে বন্টন করে। এই জন্য এই ব্রিজের উপরেও, ব্রিজের ওটাকে বলে গার্ডার, মানে ব্রিজের উপরের যেই পার্টটা থাকে ওটাকে বলা হয় ব্রিজের গার্ডার। তো এই গার্ডারের ওখানে রাবারের বড় 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 স্প্রিং মতো ম্যাটেরিয়াল দেয়া থাকে। এবং কয়েকদিন আগে ওই যে তোমার মেট্রো রেল না কোথাকার ব্রিজের তোমার রাবার পরে একজন মানুষ মারা গেল না, খবরে দেখছো? একজন লোক কিন্তু বাংলাদেশের ওরকম ব্রিজের গার্ডার, মানে গার্ডারের যে রাবার ছিল সেই রাবার পরে একজন মানুষ মারা গেছিল। আচ্ছা যাই হোক, তো সেম ভাবে এই যে তোমার বড় বড় যে গাড়িগুলো আছে, ধরো এসি গাড়িগুলো আছে, হুন্ডাই গাড়িগুলো আছে, হ্যাঁ, ঢাকা কুষ্টিয়া টু ঢাকার বা কুষ্টিয়া টু চট্টগ্রামের দামি দামি গাড়ি আছে, ওখানে এত পরিমাণ ভালো স্প্রিং দেওয়া থাকে যে রাস্তায় যতই ভাঙা টাঙা থাকে সবকিছুই কে অ্যাবজর্ব করে নেয়, ওই স্প্রিং অ্যাবজর্ব করে নেয়, যার কারণে আমরা কোনো ঝাঁকুনি অনুভব করি না। তো সেম ভাবে এই স্প্রিং, যেহেতু গাড়ির যে স্প্রিং আছে সেটাও কি নর্মাল স্প্রিং বা উলম্ব স্প্রিং এর মতোই কাজ করে। তো সেখানে 70 কেজি ভরের একজন ব্যক্তি গাড়িতে উঠছে, উঠে তার ভর কেন্দ্র 0.4 সেন্টিমিটার নামে গেছে। এটা আসলে কি? এটা আসলে ওই স্প্রিং এর কাছে মনে হচ্ছে যে প্রাথমিক যেই ভরটা দিয়ে আমি ওই স্প্রিং কে নতুন একটা সাম্য অবস্থানে নিয়ে যাই। সিমাই, তোমার মাইক্রোফোনে কি কোনো সমস্যা আছে? সবসময় ভব ভব একটা আওয়াজ হয়। আচ্ছা যাই হোক, মানে তোমার মাইক্রোফোনটা ঠিক করতে পারলে খুবই বেটার। আচ্ছা, তাহলে এইটা গাড়ির জন্য কি ওই প্রাথমিক সাম্য অবস্থা থেকে নতুন সাম্য অবস্থা তৈরির মতো। তাহলে সেখানে আমাদের কি হবে? আমরা লিখতে পারি এ ফিজিক্যাল টু কি হবে, মাইনাস কে এক্স, বা আমরা কে এর মান কি বসাইতে পারি, আমার এমজি, এমজি মানে কি 70 গুণ আমার 9.8 ভাগ এক্স এর মান, এক্স এর ভ্যালু কত, 0.4 ইন্টু 10⁻²। তাহলে সেখান থেকে আমার কি বের হবে? সেখান থেকে আমার বের হবে কে এর মান। তাহলে আমার কে এর মান কত বের হয়? কে এর মান আমার মোটামুটি বের হবে হচ্ছে 171,500 এত নিউটন পার মিটার। কনফিউশন থাকলে আবার ক্লিয়ার করে দিই ভাই, কেন আপনি এখানে এফ এর জায়গায় 70 × 9.8 দিলেন, কেন 1000 দিলেন না? কেননা তোমাকে বুঝতে হবে এখানে 0.4 সেন্টিমিটার নামলো কেন। গাড়ি তো অলরেডি 1000 কেজি ভর সহ সাম্য অবস্থাতে ছিলই, তাহলে নতুন করে যে সাম্য অবস্থার চেঞ্জ হইলো, অর্থাৎ 0.4 সেন্টিমিটার যে চেঞ্জ হইলো, এই 0.4 সেন্টিমিটার চেঞ্জ হওয়ার জন্য শুধুমাত্র শুধুমাত্র 70 কেজি দায়ী। কেননা 1000 কেজি গাড়ির তার সেলফ ওয়েট সহ সে আসলে স্থির অবস্থাতেই ছিল, সাম্য অবস্থাতেই ছিল, তার কোনো ঝাঁকুনিও হয় নাই, ভর কাণ্ডের চেঞ্জও হয় নাই। কিন্তু যেই মোমেন্টে 70 কেজি উঠছে তখন ওই সাম্য অবস্থান নতুন করে চেঞ্জ হয়ে গেছে। সো এই 0.4 সেন্টিমিটার নামার জন্য একমাত্র দায়ী এই 70 কেজির ভর। এই জন্য আমি এখানে কেএক্স যখন বসাইছি আর এফ এর মান যখন এমজি আমি ধরছি, তখন সেই এমজিটা কার জন্য ধরছি? শুধুমাত্র 70 কেজির জন্য ধরছি। বাট যখন লোকটা নামে যাবে, যখন লোকটা নামে যাবে তখন একটা গাড়ি ঝাঁকুনি দিয়ে উঠবে না? এই পোলাপান বলো, যখন লোকটা নামি যাবে গাড়ি থেকে তখন গাড়িটা একটা ঝাঁকুনি দিয়ে উঠবে না? এই উঠে না? পোলাপাইন, কখনো দেখেছো যে কোনো একটা গাড়ি থেকে যদি লোক নেমে যায় বা গরু নেমে যায়, তখন গরু, একটা গাড়ি কি ঝাঁকুনি দিয়ে উঠে না? জি ভাই। তাহলে এই যে যে ঝাঁকুনি দিয়ে যখন উঠবে তখন শুধুমাত্র কোন ভরটা কার্যকর থাকবে? এই 1000 কেজি। এবং সেই 1000 কেজি দিয়ে সে কি করবে? একটা ভাইব্রেশন দেখাবে। তাহলে এই যে যে ভাইব্রেশন সে দেখাইলো, এই ভাইব্রেশন দেখানোর জন্য দায়ীটাকে, এই দায়ীটা হচ্ছে তখন 1000 কেজি, কেননা এই 70 কেজি তো তখন নেমেই গেছে, শূন্য অবস্থায় শুধুমাত্র গাড়ির কি আছে, গাড়ির নিজের সেলফ ওয়েট আছে। সো সেখানে আমাদের যে কম্পাঙ্ক হবে, তাহলে সেই কম্পাঙ্ক আমি বের করতে পারবো কেমনে? সেই কম্পাঙ্ক আমার বের করার উপায় কি? আমরা জানি আমার ওমেগা ইজিক্যাল টু কি, √ওভার কে বাই এম নাকি এম বাই কে, বলো? ওমেগা ইজিক্যাল টু কি, কে ভাই এম। কে বাই এম, তাই না? তাহলে সেখান থেকে আমার এখানে আমি কে বের করতে বলছে কে? স্পন্দনের কম্পাঙ্ক বের করতে, রাইট? তাহলে আমার কম্পাঙ্ক কি হবে? 2πf ইজিক্যাল টু √ওভার কে বাই এম। তাহলে আমার এফ এর ভ্যালু কি হবে? 1/2π
রুট ওভার অফ 171,500 ভাগ এম এর ভ্যালু কত হবে? তখন আমি বসাবো 1000 কেজি। তাহলে এটার মান কত আসে? এফ এর ভ্যালু কত আসে? এফ এর মান মনে হয় আসে 2.08 পার সেকেন্ড, এমন আসে না? এটা একটু ক্যালকুলেট করে নিবা, মেবি এরকমই মান আসে। আচ্ছা, তো আমাদের উত্তর হবে হচ্ছে এটা। তারপরে আমাদের কি বলছে বুটেক্সের আরেকটা প্রবলেম বলছে, সরল সন্ধিত স্পন্দনরত একটি কণার পর্যায়কাল দেওয়া আছে 4 সেকেন্ড, বিস্তার দেওয়া আছে 4 মিটার। সাম্য অবস্থান থেকে অতিক্রম করার কত সময় পরে কণাটির শক্তির অর্ধেক স্থিতিশক্তি বাকি অর্ধেক গতিশক্তি হবে? পারবা? পারবা? চেষ্টা করি ভাই, হ্যাঁ, চেষ্টা করি। আমাদের টাইমটা বের করতে পারবো। হবে। আচ্ছা ঠিক আছে, করার চেষ্টা করো। টাইমটা বের করতে হবে আর কি। আমাদের বলছে যে স্থিতিশক্তি আর গতিশক্তি, সো স্থিতিশক্তি আমরা জানি অলরেডি ½ kx², আর আমরা অলরেডি জানি আমাদের গতিশক্তি কি, ½ a² - x²। এবং আমাদের বলছে কণাটির শক্তির পরে কণাটির শক্তির অর্ধেক স্থিতিশক্তি বাকি অর্ধেক গতিশক্তি হবে। সো স্থিতিশক্তি আর গতিশক্তি কি, সেম হবে। তাহলে সেম হলে এক্স এক্স কাটা, কে কে কাটা, হাফ হাফ কাটা। সো x² = কি হবে? a² - x²। তাহলে আমরা বলতে পারি আমাদের x² হচ্ছে a²/2। তার মানে x কি হবে? a/√2। তাহলে আমার যে কোনো ম্যাথের ক্ষেত্রে, সেটা এটা হোক আর যেটাই হোক না কেন, যে কোনো ম্যাথের ক্ষেত্রে যে কোনো সিম্পল হারমোনিক মোশনের যখন ডিসপ্লেসমেন্ট a/√2, তখন সেখানে স্থিতিশক্তি এবং গতিশক্তি হয় সেম। মনে কি থাকবে? আবার আমি বলি, যে কোনো সিম্পল হারমোনিক মোশনের, সেটা সরল দোলক হোক, স্প্রিং হোক, এনিথিং লাইক দ্যাট, সেটার ক্ষেত্রে তার ডিসপ্লেসমেন্ট বা সরণ যখন হবে a/√2, তখন তার স্থিতিশক্তি এবং গতিশক্তি হবে কি, সমান। কথা কি বোঝা গেছে? আই থিঙ্ক বোঝা গেছে। এবং আমরা কেন এই দুইটাকে সমান ধরলাম, কেননা বলছে কি স্থিতিশক্তি এবং গতিশক্তি হচ্ছে কি অর্ধেক, মোট শক্তির অর্ধেক, রাইট? তার মানে কি গতিশক্তি এবং স্থিতিশক্তি দুইটাই যদি মোট শক্তির অর্ধেক হয়, তাহলে দুইটাই সেম। তাহলে আমরা পেয়ে গেলাম x কি a/√2। এখন আমাদের চাইছে কি, আমাদের চাইছে হচ্ছে টাইম, রাইট? তাহলে আমাদের টাইম বের করার একটা খুবই সহজ ফর্মুলা আছে, সেটা হচ্ছে x a sin ωt। এখন আমাদের ওমেগার মান কি দেওয়া আছে? এই যে 4 সেকেন্ড দেওয়া আছে পর্যায়কাল। পর্যায়কাল দেওয়া থাকলে ওমেগার ভ্যালু বের করলে হাতের মুয়া। তাহলে ω কি হবে 2π/t। তার মানে কি আমার 4 সেকেন্ড আছে, সো π/2। ওমেগার ভ্যালু বের হয়ে গেল। তাহলে এক্স এর মান আমার দেওয়াই আছে a/√2, এখানে হবে a, আর এখানে হবে sin ω t এর মান কত? ওমেগার ভ্যালু হচ্ছে π/2 × t। তাহলে সেখান থেকে এ এ আমার কাটা, তাহলে 1/√2, sin−1 1/√2, এটার মান কত আসে? 5/3। হ্যাঁ, আমাদের আসলে মূলত কি আসছে, সাইন টু পাই বাই টি, ফোর πt/2 = কি হবে? আমার sin 1/√2, 1/√2 মানে কত বলো দেখি? π/4 তো। π/4। তাহলে আমার এখন যদি আমি বলি, তাহলে π/t/2 আমার আসবে হচ্ছে π/4। তাহলে t কি আসবে 1/2, তার মানে 0.5 সেকেন্ড। এই পারা যাবে? আশা করি পারবা না? আচ্ছা, বুটেক্সের ম্যাথ, এই ম্যাথটা বেশ ভালো, বেশ ভালো ম্যাথ, খুবই সুন্দর ম্যাথ এবং দেয়ার মতো একটা ম্যাথ।
আচ্ছা, তারপর আমাদের কি বলছে, বুয়েটের 23-24 সালের এমসিকিউ প্রশ্ন, একটি সরল সন্ধিত স্পন্দনরতার কণার সমীকরণ দেওয়া আছে, ও হ্যাঁ এত এত, কণাটির কম্পাঙ্ক কত। তাহলে কম্পাঙ্ক কত আমরা বুঝতেই পারছি, আমার ওমেগা মানে কি এটা। তাহলে ওমেগার ভ্যালু যদি আমার দেওয়া থাকে, তাহলে ওমেগা যদি 6 পাই হয়, তাহলে আমার কম্পাঙ্ক কত হবে? তাই উত্তর গ 3 হার্স। তাহলে 3 হবে। ঠিক আছে, তারপর আমাদের কি বলছে, এটা হচ্ছে বুয়েটার আরেকটা প্রবলেম। জাস্ট 3টা স্প্রিং দেওয়া আছে, এই 3টা স্প্রিং এর সাথে 10 কেজির একটা ভর ঝোলানো আছে। আমাকে বলছে পর্যায়কাল কত। তো টি ইজিক্যাল টু কি, 2 পাই রুট ওভার m/k। এখানে মেইনলি পার্থক্য কোথায়, কে এর মানটা। তাহলে আমাদের কে এর মানটা এখানে তুল্য কে বসাইতে হবে। তাহলে প্রথমে কি 120 আর 120, 240, দুইটাকে যোগ হবে। কেন যোগ হবে, কেননা সমান্তরালে আছে। তাহলে এখানে আছে 240 আর এখানে আছে 80। তাহলে আমার 1/k ইজিক্যাল টু কি হবে, 240 1/240 প্লাস 1/80। তাহলে আমার কে এর ভ্যালু কত আসে, 60। 60 আসে। 60 আসলে 60 আসলো, তাহলে ইজিক্যাল টু কি আসে, 2 পাই রুট ওভার অফ এর মান কত 10, ভাগ আমার কে এর ভ্যালু হচ্ছে 60। তাহলে 2 পাই 1/√6। তাহলে কত আসে মান, 2.56। তাহলে 2.56। আশা করি পারবা এগুলো। তারপরের ম্যাথে আমরা যাই, 46 নাম্বার। দেখো তো পারবা কিনা। বলছে 55 গ্রাম ভরের একটি বস্তু স্প্রিং এর সাথে সংযুক্ত করলে এত সেন্টিমিটার সংকুচিত হয়। কে এর ভ্যালু আমার দেওয়া আছে, তাহলে আমাকে বলছে সাম্য অবস্থা থেকে 5 সেন্টিমিটার দূরত্বে এর বেগ কত। তাহলে ভি এর মানটা কত, ভি এর মানটা হচ্ছে ω√a² - x², রাইট। তার মধ্যে অলরেডি আমার এর ভ্যালু দেওয়া আছে, যে সর্বোচ্চ পরিমাণ সংকুচিত হয়েছে কত, 8.1 সেন্টিমিটার। এক্স এর ভ্যালু আমার দেয়া আছে 5 সেন্টিমিটার, লাগবে এটা কি, ওমেগার ভ্যালু। তাহলে ওমেগা ইজিক্যাল টু আমি কি লিখতে পারি, ওমেগা ইজিক্যাল টু লিখতে পারি √k/m। তাহলে আমার ω² আমি লিখতে পারি k/m। সো কে আমার কি লাগবে, আমার লাগবে, সরি, আমার তো লাগবে ওমেগারই ভ্যালু। আমি আবার এত কাজ করছি কেন। আচ্ছা, তাহলে আমার এখানে কে এর ভ্যালু কত দেওয়া আছে, 1.8, আর এম এর ভ্যালু দেওয়া আছে কত, 0.055। তাহলে সেখান থেকে আমার কি বের হবে, ওমেগার ভ্যালু বের হবে। আর সেই ওমেগার ভ্যালু এখানে নিয়ে এসে জাস্ট বসাবা, বসায় এখানে √0.081 মাইনাস 0.05। তাহলেই আমার কি বের হবে, মান বের হবে, এবং এটার মান কত আসবে, 0.634 এত আসবে। আশা করি পারা যাবে। তারপর আমাদের বুয়েট 21-22 সালে কি বলছে, 6.2 মিটার বিস্তার এবং 0. এত মিটার সর্বোচ্চ বেগ বিশিষ্ট সরল দোলনকালের কম্পাঙ্ক কত। জি ভাই, ডাইরেক্ট সূত্র ওমেগা তাহলে বি ইকুয়ালস টু ওমেগা। তাহলে আশা করি পারা যাবে। এটার আনসার কত হবে বলো দেখি। এটার আনসার হবে হচ্ছে গ নাম্বার, ঠিক আছে, 0.0082 সেন্টি পার সেকেন্ড। তারপর আমাদের কি বলছে 52 নাম্বার, এটাও বুয়েটের প্রশ্ন, সাম্য অবস্থা থেকে কত দূরে সিম্পল হারমোনিক মোশনে থাকা বস্তুর বেগ সর্বোচ্চ বেগের 1/3 হবে। এটা কি পারবা। ভাই চেষ্টা করি, পারবো হয়তো। তাহলে আমাদের সর্বোচ্চ বেগটা কত, সর্বোচ্চটা বেগটা হচ্ছে ওমেগা এ। আর আমার যে কোনো একটা জায়গায় বেগটা কত, যে কোনো, এটা হচ্ছে ভি ম্যাক্সিমাম, যে কোনো একটা জায়গায় বেগ কত, ω√a² - x², এরকম। তাহলে আমাদের বলছে এই ভি এর মানটা কত হবে, এই ভি ম্যাক্স এর 1/3 হবে। So আমি বলতে পারি আমার ভি ম্যাক্স বাই ভি ইজিক্যাল টু কত হবে, 3। তাহলে আমার মানে হচ্ছে ওমেগা ওমেগা কাটা, a/√a² - x² ইজিক্যাল টু আমার মান হচ্ছে 3। +-2√2/3 এ। এই গ নাম্বার 3, 3 নাম্বার আসতেছে। জি ভাই। আচ্ছা দেখি আমরা,
তাহলে আমার এ স্কোয়ার ভাগ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সমান আমার থাকে কত? থাকে আমার হচ্ছে 9। তাহলে আমি বলতে পারি এ স্কোয়ার মাইনাস ইজিক্যাল টু 9 a স্কোয়ার মাইনাস 9 x স্কোয়ার। আমার চাইছে কি? আমার চাইছে হচ্ছে এক্স এর মান। তাহলে এক্স এর মান কত হবে? 9 x স্কোয়ার ইজিক্যাল টু হবে আমার 8 a স্কোয়ার। সো এক্স ইজিক্যাল টু হবে হচ্ছে আমার √8 a ভাগ 3। তার মানে 2√2/3 রাইট? খুবই মজার অঙ্ক। তাহলে এটা আসবে হচ্ছে এটার মান। আর প্লাস মাইনাস কেন বসাইছে? সাম্য অবস্থা থেকে ডানেও হতে পারে, সাম্য অবস্থা থেকে বামেও হতে পারে, এই জন্য। আচ্ছা, 53 নাম্বার প্রবলেমটা দেখো তো পারা যাবে কিনা। এটা বুয়েট 21-22-এর। আমাদের দুইটা স্প্রিং আছে K1 আর K2। এর মধ্যবর্তী একটা জায়গায় এম নামক একটা ভর দেওয়া আছে। এখন আমাকে বলছে যে সিস্টেমটির কম্পাঙ্ক কত। আমাকে খালি একটা জিনিস বলো, এই দুইটা কি শ্রেণীতে যুক্ত নাকি সমান্তরালে যুক্ত? এই স্প্রিং দুইটা কি শ্রেণীতে যুক্ত নাকি সমান্তরালে যুক্ত? ভাই সমান্তরাল। কেন সমান্তরাল বলো তো? ভাই ডায়াগ্রামটা একটু উল্টা ভাবে চিন্তা করলে মানে দুইটা সারফেস থেকে আসছে, দুইটা স্ট্রিম। আচ্ছা, এটা একটা ও খুবই ভালো কথা বলছে যে ডায়াগ্রামটাকে জাস্ট 90 ডিগ্রি ঘুরায় দিলে তখন আমাদের দেখলেই বোঝা যাবে আর কি যে জিনিসটা আসলে সমান্তরাল নাকি শ্রেণী। এটার আরেকটা কারণ বলি, সেটা হচ্ছে এই এম ভরের বস্তুটা যখন স্পন্দনরত অবস্থায় থাকবে, ধরে নাও সেই বস্তুটাকে আমি বাম পাশে ঠেলে দিলাম। বাম পাশে ঠেলে দিলে দেখো, বাম পাশে যদি আমি এই পুরা এম ভরের বস্তুটাকে ঠেলে দিই বা একটু টাইনে ছেড়ে দিই, তখন এই স্প্রিংটার যে দোলনটা হবে সেই দোলনটা দেখতে কেমন হবে? একজন তাকে আটকায় রাখবে, আরেকজন তাকে সংকুচিত অবস্থায় থাকবে, রাইট? একজন তাকে আটকায় রাখতেছে, আরেকজন কি সংকুচিত অবস্থায় রাখতেছে, অর্থাৎ দুইজনই বাধাপ্রাপ্ত হবে। দুইজন মিলেই ট্রাই করবে কি সাম্য অবস্থায় যত দ্রুত নিয়ে আসার জন্য যায়। এবং এটা আসলে কি একটা সমান্তরাল দুইটা স্প্রিং যদি থাকে, সেই সমান্তরাল দুইটা স্প্রিং এর বৈশিষ্ট্য। কথা কি বুঝছো? অর্থাৎ এই এফ পরিমাণ বল যদি তাকে প্রয়োগ করে এই মাঝখানে নিয়ে আসা হয়, বা এভাবেও চিন্তা করতে পারো যে এই এম ভরটাকে তুমি সাম্য অবস্থা, এই সাম্য অবস্থা থেকে এক্স পরিমাণ দূরে সরাতে চাও। কি পরিমাণ দূরে সরাতে চাও? এক্স পরিমাণ দূরে সরাতে চাও। তাহলে কি যে কোনো একটা সহজেই সরাতে দিবে নাকি দুইটা মিলেই তাকে টাইনি ধরে রাখবে? একটা বলবে আমি সংকুচিত হতে চাই না, আর একটা বলবে কি আমি প্রসারিত হতে চাই না। তাহলে দুইজন মিলেই কি টাইনি তাকে ধরে রাখবে না? তার মানে তুমি যে এফ বল প্রয়োগ করে তাকে সরাতে চাচ্ছ, তার অর্ধেক বল চলে যাবে এই K1 ধ্রুবক বিশিষ্ট স্প্রিং এর কাছে, আর অর্ধেক বল ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে K2 ধ্রুবক বিশিষ্ট স্প্রিং এর কাছে। তাহলে এখানে কি হয়ে গেল? তোমার প্রয়োগকৃত বল অর্ধেক হয়ে গেল। এই জন্য এটা আসলে কি দুইটা সমান্তরালে আছে। সমান্তরালে থাকলে কে এর মান কত হবে? K1 প্লাস K2। আমাদের তাহলে কি কি জানতে চাইছে? কম্পাঙ্ক জানতে চাইছে। তাহলে কম্পাঙ্ক হবে কি 1/2π√K1 ভাগ K2/m। মানে পর্যায়কালের ঠিক বিপরীত। টি ইজিক্যাল টু হচ্ছে 2π√m/k, আর এফ ইজিক্যাল টু কি 1/2π, এটা উল্টায় যাবে K/m। কেননা টি মানে কি? টি মানেই হচ্ছে 1/f। পর্যায়কালের বিপরীত কি? কম্পাঙ্ক। আচ্ছা, তাহলে হইলো। এইটা বলো দেখি, এটা কেউ বলতে পারো কিনা? এটা খুবই সহজ ম্যাথ কিন্তু একটু ট্রিকি। 54 নাম্বারটা দেখো তো। আর মানে কি? একজন বলো আনসার কি হবে? সরলরেখাই হবে। সরল লেখা হবে, গুড। কেন সরল লেখা হবে বলো দেখি? এ ভেরিজাস মাইনাস এক্স, অর্থাৎ এটা কি সরলরেখা তো একঘাতি, রাইট, একঘাতি। কিন্তু ঋণাত্মক ঢাল বিশিষ্ট সরল লেখা হবে। আচ্ছা, সেটা কি মূলবিন্দুগামী? কোনটা মূল বিন্দুগামী? এটা মূলবিন্দুগামী না? অবশ্যই মূল বিন্দুগামী, কেননা এখানে তো এম এক্স না, এ ইজিক্যাল টু কে এক্স। ক্ষেত্রে ঋণাত্মক ঢাল কিভাবে দেখাবো?
ঋণাত্মক ঢাল মানেটা হচ্ছে যে ত্বরণটা হবে নেগেটিভ, মানে সরণের নেগেটিভ হবে হচ্ছে ত্বরণটা। গ্রাফে এরকম না, সেটা এরকম না, কিভাবে হবে? এই যে এরকম না, এই বরাবর এক্স, এই বরাবর এ, এ বরাবর মাইনাস এ, বোঝা গেছে? জি ভাই, বোঝা গেছে। এরকম হবে রেখা, শেষ। আচ্ছা, এখানে আরো বেশ কিছু অঙ্ক আছে, এগুলো তোমরা করিও। অবশ্য এই ম্যাথটা খুব দরকারি। এটা এটা তোমরা নিজেরাই পারবা, আই থিংক এটা তোমরা নিজেরাই পারবা। একটু ডিফারেন্ট আছে, সেই ডিফারেন্সটা কি? সেই ডিফারেন্সটা হচ্ছে যে ভাই এখানে ইকুয়েশন ডেভেলপ করতে হবে। মানে আমরা এতক্ষণ আমাদের ইয়ে দেওয়া ছিল, ওর নাম কি জানো, অলরেডি ইকুয়েশন দেওয়া ছিল, সেখান থেকে আমরা বিভিন্ন মান বের করছি। আর এখানে ঠিক উল্টাটা, অর্থাৎ অলরেডি ইকুয়েশন দেওয়া আছে, সেখান, সরি, অলরেডি মান দেওয়া আছে, সেই মান থেকে তোমাকে ইকুয়েশন ডেভেলপ করতে হবে। সো জাস্ট উল্টা প্রসেস, বাট আই থিংক তোমরা এটা পারবা। আমার আমরা একটা কঠিন প্রবলেম দুইটা সলভ করে এই অঙ্ক আর কি শেষ করবো। একটা হচ্ছে 65 নাম্বার, খুব মজার ম্যাথ, খুবই মজার ম্যাথ এবং খুবই কঠিন ম্যাথ, মানে একটু জটিল ভাবে চিন্তা করতে হবে। আর আরেকটা হচ্ছে তার পরেরটা। 65 নাম্বার, একটু অঙ্কটা দেখো তো তোমরা কেউ বুঝছো কিনা, আমি একটু বলি। দ্য ডিসপ্লেসমেন্ট অফ এ পার্টিকেল, অর্থাৎ একটা পার্টিকেলের সরণ হয়েছে, ভ্যারিজ according to the relation x is equal to 4 cos pi t plus sin pi t, the amplitude of the particle is, মানে amplitude মানে হচ্ছে বিস্তার। সো আমাকে জাস্ট জানতে চাইছে যে কোন একটা পার্টিকেল সিম্পল হারমোনিক মোশনে আছে, যে যার পার্টিকেলটা মুভ করতেছে এক্স ইজিক্যাল টু 4 cos pi t প্লাস সাইন পাই টি আকারে, তাহলে এর অ্যামপ্লিটিউডটা দেখতে কেমন হবে? তাহলে দেখো আমি কিন্তু এতদিন ধরে কি এ সাইন ওমেগা টি আকারে জানতাম, তারপর আমি সুন্দর মতো বলে দিতে পারতাম তার অ্যামপ্লিটিউড কি, কিন্তু এখন কি এত সুন্দর মতো আমার ইকুয়েশনটা দেওয়া আছে? দেওয়া নাই। তাহলে আমাকে অলরেডি এক্সিস্টিং এই ইকুয়েশনটাকে চেঞ্জ করে একদম ওইভাবে বানাইতে হবে। তাহলে তোমরা কি পারবা কেউ? পারবা কেউ? এই ইকুয়েশনটা দেখতে খুবই সুন্দর, আমি যদি তোমাদের একটু ইকুয়েশনটা দেখাই, দেখো তো ইকুয়েশনটা কি এখন দেখতে পাচ্ছেছো কিনা, পারতেছো? এই আমার জি ভাইয়া, ইকুয়েশন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। এই ইকুয়েশনটা পুরো দেখতে একটা স্প্রিং এর মতো, বুঝছো? থ্রি তে দেখলে আরো মজা পাইতা, থ্রি তে পুরা একটা স্প্রিং এর মতো, স্প্রিং এর মতো উপরের দিকে যাচ্ছে। এই কস পাই এক্স প্লাস সাইন পাই এক্স, এটার গ্রাফটা দেখতে কি এরকম হয়, একদম স্প্রিং এর মতো হয়, বুঝছো? সো ইকুয়েশনটা অনেক সুন্দর, জাস্ট হেলিক্যাল স্প্রিং এর কোন একটা স্প্রিং বানানোর সময় আমরা এই ইকুয়েশন দিয়ে ডেভেলপ করতে পারি, ঠিক আছে? সো ইকুয়েশনটা খুবই মজার, এই জন্য আমি ভাবলাম যে ইকুয়েশনটা একটু ডেসমোসে তোমাদের দেখাই। আচ্ছা, যাই হোক, তাহলে আমার এখন কাজ কি? আমার এখন কাজ হচ্ছে এই সাইন পাই টি আর কস পাই টি এই দুইটাকে এমন ভাবে পরিবর্তন করা যেন আমি শুধুমাত্র সাইন ওমেগা টিতে এখানে নিয়ে আসতে পারি। তাহলে এইটার উপায়টা কি? তাহলে এক্স ইজিক্যাল টু আমার কি দেওয়া, এক্স ইজিক্যাল টু দেওয়া 4 × cos pi t প্লাস সাইন পাই টি। এখন দেখো আমার কাজ কি, আমার কাজ হচ্ছে এই জায়গায় 1/√2 দ্বারা গুণ করা। তাহলে আমার কি হয়, 4/√2, আচ্ছা 4 × √2 আমি দেব, কারণ আমি এখানে নিয়ে যাব হচ্ছে 1/√2। তাহলে আমি এখানে নিয়ে গেলাম 4√2, তাহলে আমার আসবে 1/√2 কজ ওমেগা টি, সরি কজ ওমেগাটা নিয়ে তুই কোস পাই টি প্লাস সাইন পাই টি ইন্টু 1/√2। ভাই কেন 1/√2 নিয়ে আসলেন? কারণ আমি এখানে পাই/4 নিয়ে আসবো, সাইন পাই/4 এর মানও 1/√2, কস পাই/4 এর মানও 1/√2। তাহলে আমার জন্য সহজ হয়ে গেল। তো আমি এখানে লিখবো সাইন পাই/4 ইন্টু কস পাই টি
আর এখানে আমি লিখবো সাইন পাই টি ইন্টু কস পাই/4। তাহলে আমার সুন্দর মতো সাইনে কজে প্লাস কস বি সাইনে এরকম একটা ফরম্যাট চলে আসলো, মানে সাইনে কস বি সাইন বি কজ এ এরকম একটা ফরম্যাটে চলে আসলো। তাহলে আমার সেখান থেকে আমি কি লিখতে পারবো, 4√t সাইন এ প্লাস বি এর সূত্র। So আমি লিখতে পারবো কি, সাইন পাই/4 প্লাস পাই/t। তাহলে এখান থেকে আমি সুন্দর মতো এখন বলে দিতে পারবো আমার অ্যামপ্লিটিউডের মান কত, 4√2। আমার আনসার কত হবে, 4√2। এই কথা কি বোঝা গেছে? এই পারা যাবে? আইআইটির অনেক কোশ্চেনও এরকম দেখতে পারবা, একটু পেঁচানো আছে, অর্থাৎ ইকুয়েশন ডেভেলপ করে ওই ইকুয়েশনের সাথে সমীকৃত করতে হয় কিভাবে সেটা দেখতে পারবা। সো এটা জাস্ট ত্রিকোণমিতির একটা ম্যাথ। আচ্ছা, লাস্ট একটা ম্যাথ আছে, জটিল ম্যাথ, এটা দিয়ে আমরা শেষ করব। এবং এই অঙ্কটা মেনলি ষষ্ঠ অধ্যায়ে দেওয়া ছিল, তখন আর কি আমরা এই ম্যাথটাকে স্কিপ করছিলাম। আমরা বলছিলাম অষ্টম অধ্যায় শেষ করার পরে আমরা এই ম্যাথটা ভালো মতো বুঝতে পারবো। তো আমাদের বলছে যে কল্পনা করো যে একটা পৃথিবীর ব্যাস বরাবর সুড়ঙ্গ খনন করা হলো। তার মানে কি? আচ্ছা বলো দেখি, বাংলাদেশ থেকে যদি সুড়ঙ্গ খুঁড়া হয়, একদম মাটি কেটে নিচ বরাবর যাইতে থাকি, তাহলে আমরা কোথায় যেয়ে পৌঁছাবো পৃথিবীর আমি অপর প্রান্তে? হ্যাঁ, চিলির কাছাকাছি প্রত্যন্ত চিলির মহাসাগরে একটা কাছাকাছি। জায়গা। তাহলে ধরো এখন বিনা পাসপোর্টে মিনহাজুলের টাকা পয়সা নাই, সে এখন চিলির কাছাকাছি দ্বীপপুঞ্জে যেতে চাচ্ছে, তাহলে সে কি করবে, মাটি বরাবর খনন করা শুরু করবে, সুড়ঙ্গ করা শুরু করবে। তো পৃথিবী সেই এফোর করে ফেলে দিয়ে একদম চিলির দ্বীপপুঞ্জে পুছায় গেল। পুছায় যায়, তার মধ্যে একটা দুষ্টু বুদ্ধি চাপলো। কি চাপলো? দুষ্টু বুদ্ধি চাপলো। দুষ্টু বুদ্ধি চাপে সে একটা গোলককে ওই গর্তের মধ্যে ফেলে দিল। তাইলে কি হবে বলো দেখি? তাহলে কি ঘটনা ঘটবে? একটা বস্তুকে যখন তুমি গোলককে ওই গর্তের মধ্যে ফেলে দিবা, ধরে নাও এটা হচ্ছে পৃথিবী, আর পৃথিবীর এই বরাবর তুমি একটা সুড়ঙ্গ খুঁড়ছো। ওকে, এই বরাবর তুমি একটা সুড়ঙ্গ খুঁড়ছো। ধরো আমরা এই জিনিসটাকে একটু বড় করি, বড় করে দেখানোর চেষ্টা করি। ঠিক আছে, এই দেখা যাচ্ছে, এই দেখা যায় না? এই সিমাইট টিমাইট দেখা যাচ্ছে নাকি? একজন একটু কনফার্ম করো। জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, একটা সুন্দর মতো পৃথিবী মাঝ বরাবর কেটে নিছি। কেটে নেওয়া হলো, কেটে নিয়ে এখন এই বরাবর যখন তুমি বস্তুটাকে ফেলে দিবা, তখন বস্তুটা কি কেন্দ্রের আকর্ষণের জন্য নিচ বরাবর চলে আসবে না? চলে আসতে আস্তে 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 ও কেন্দ্র বরাবর চলে আসবে। কেন্দ্র বরাবর পড়লো। কেন পড়বে? কেননা তার ত্বরণ আছে। কেন পড়বে? কেননা তার কি আছে, ত্বরণ আছে। কোন দিক বরাবর ত্বরণ আছে? কেন্দ্রমুখী ত্বরণ আছে। কেন্দ্র বরাবর একটা ত্বরণ আছে। সেই ত্বরণের মান কত? অভিকর্ষ ত্বরণ জি। আচ্ছা, তারপর পড়তে 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 সে পৃথিবীর কেন্দ্রে চলে আসলো। কেন্দ্রে চলে আসলে তুমি বলো দেখি, এর মাঝখানে যে অভিকর্ষ ত্বরণ আছে, এটা কি স্থির কনস্ট্যান্ট নাকি এটা পরিবর্তনশীল? ভাই, পরিবর্তনশীল। পরিবর্তনশীল। গুড। কেন পরিবর্তনশীল সেটা তো আমরা অলরেডি ষষ্ঠ অধ্যায়ে পড়ে আসছি। কেননা পৃথিবী থেকে যত আমরা ভিতরের গভীরতায় যাইতে থাকবো, জি এর মান তত চেঞ্জ হবে। হইতে 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 বস্তুটা যখন এই বরাবর এসে পড়াবে, তখন তার জি এর ভ্যালু কি জিরো হয়ে যাবে না? এই কথা বলতে হবে, জি এর ভ্যালু কি জিরো হয়ে যাবে? হইতে জি। পারে। হইতে পারে কি, জি অবশ্যই ভাই। জিরো হবে। কেন্দ্রে, পৃথিবীর কেন্দ্রে কি অভিকর্ষ ত্বরণের মান জিরো? কিন্তু বলতো, সে কি কেন্দ্রে এসে স্থির থাকবে নাকি নিচের দিকে আরো বেশি পড়বে? জি ভাই, জড়তার জন্য নিচে পড়বে। গুড, জড়তার জন্য নিচে পড়বে, কেননা অলরেডি তার ভেলোসিটির মান কি অনেক হাই। এই ভেলোসিটির জন্য সে পড়তে 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 এদিকে গড়ায় চলে আসবে। কিন্তু গড়ায় যখন চলে আসবে, তখন অভিকর্ষ ত্বরণ কোন দিকে? উপরের দিকে না? তাহলে অভিকর্ষ ত্বরণ যদি উপরের দিকে থাকে, তাহলে তার ভেলোসিটি কমতে 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 আবার এই অপর পৃষ্ঠে এসে তার ভেলোসিটি হয়ে যাবে জিরো। তখন আবার সে কি করবে, এই অভিকর্ষ ত্বরণ জি এর জন্য আবার কেন্দ্রের দিকে ছুটতে থাকবে।
তাহলে এইভাবে সে কি করবে, একবার এই বরাবর আসি পড়বে, আবার অভিকর্ষ ত্বরণের জন্য উপরে উঠবে, আবার সে নিচে নামবে, আবার সে উপরে উঠবে। এরকম ঘটনা সে ঘটাতেই থাকবে। অর্থাৎ এই বরাবর একটা সিম্পল হারমোনিক মোশন সে ডেভেলপ করবে। কথা কি বুঝতে পারিস নাকি কথা বোঝা যায়নি? এই কথা কি বোঝা গেছে? জি ভাই। যদি বোঝা যায় তাহলে এইভাবে একটা সে সিম্পল হারমোনিক মোশন সে ডেভেলপ করবে। অর্থাৎ একবার সে ত্বরণের কারণে নিচে পড়বে, আবার অপর পাশে যাওয়ার সময় গতি জড়তার কারণে পড়বে, আবার সে সর্বোচ্চ বিস্তারে যেয়ে ত্বরণের জন্য আবার বিপরীত পাশে আসা শুরু করবে। তাহলে আমরা বুঝলাম যে পৃথিবীকে যদি এরকম মাঝ বরাবর গর্ত করে ওই গর্তের মধ্যে কোন একটা বস্তুকে ফেলে দিই, তাহলে সে সিম্পল হারমোনিক মোশনে রোটেশন করা শুরু করবে, বারবার পড়বে, একদিকে পড়বে আরেকদিকে পড়বে, একদিকে পড়বে আরেকদিকে পড়বে। এইভাবে এর মাঝখান দিয়ে সে প্রতিনিয়ত কি করবে, চলাচল করা শুরু করবে। এইটার জন্য তার মধ্যে যে সিম্পল হারমোনিক মোশন তৈরি হবে, সেই সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে আমার দেওয়া আছে কত দূর পর্যন্ত বস্তুটার, একটা নির্দিষ্ট দূর পর্যন্ত বস্তুটার ত্বরণ এবং দোলনের পর্যায়কাল নির্ণয় করো। ঠিক আছে? এবং সেখানে কোনো বাধাদানকারী বল নাই, সেটা আমাদের বলা আছে। এখন আমাদের যখন আমাকে পর্যায়কাল নির্ণয় করতে হবে, আমার সব থেকে সহজ পদ্ধতি কি? সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে আমার এ বের করা। এ থেকে আমি ওমেগা বের করতে পারবো, রাইট? কারণ আমি জানি এ ইজিক্যাল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে আমি এ এর ভ্যালু যদি জানি বা ত্বরণের মান যদি আমি জানি, তাহলে আমি খুব সুন্দর মতো সেখানে কি করতে পারবো, আমি সুন্দর মতো সেখানে আমার ওমেগার ভ্যালু জানি ফেলতে পারবো। আর ওমেগার ভ্যালু জানতে পারলে পর্যায় বা কাল বের করা কোনো ব্যাপারই না। তাহলে আসো আমরা শুরু করি। এখন একটুখানি খেয়াল করো তো, এই সিম্পল হারমোনিক মোশনের মিন পজিশন কি পৃথিবীর কেন্দ্র না? কথা কি ভুল বললাম নাকি ঠিক বললাম? সঠিক বলেছেন। ঠিক বলেছি। তাহলে এই জায়গাটার এই ডিস্টেন্সটা যেটা, এই ডিস্টেন্সটা কি ওই সিম্পল হারমোনিক মোশনের বিস্তার এ না, যেটার মান জি কত ভাই। আর, পৃথিবীর ব্যাসার্ধ। অর্থাৎ এখানে যে সিম্পল হারমোনিক মোশন ঘটতেছে, তার বেস পয়েন্ট, তার সাম্য বিন্দু, তার ইকুইভেলিয়াম পয়েন্ট হচ্ছে পৃথিবীর কেন্দ্র। এবং পৃথিবীর কেন্দ্র থেকে একদম সর্বোচ্চ বিন্দু যেটা বিস্তার পর্যন্ত যাচ্ছে, সেটার মান কি পৃথিবীর ব্যাসার্ধের সমান। তাহলে এখন তুমি চিন্তা করো যে আমার এই পৃথিবীর ব্যাসার্ধটা হচ্ছে যদি আমার সর্বোচ্চ বিস্তার, তাহলে সর্বোচ্চ বিস্তারে আমার এর ভ্যালুটা কত, ওমেগা স্কয়ার ইন্টু আর না? এবং এটা সমান সমান কি জি না? অর্থাৎ সর্বোচ্চ পয়েন্টে আমার ওমেগা স্কয়ারের ভ্যালু আমরা এখান থেকে বের করতে পারবো না, সেটা কত, জি বাই আর। কথা কি ঠিক বলছি নাকি ভুল বলছি? ঠিক বলছেন ভাই। আশা করি ঠিক বলছি, এতটুকু তো ঠিক বলেছি। হ্যাঁ, এতটুকু তো ভুল বলার কথা না। তাহলে আমার যদি এতটুকু আমি ঠিকই বলি, তাহলে এখন তুমি চিন্তা করো তো, এখন তুমি একটু চিন্তা করো তো, যে টি ইজিক্যাল টু বা পর্যায়কাল ইজিক্যাল টু কি, টি ইজিক্যাল টু কি 2 পাই বাই ওমেগা না? তাহলে ওমেগার অলরেডি ভ্যালু আমি জানি, সেটা কি জি বাই আর। তার মানে কি ওমেগা ইজিক্যাল টু রুট ওভার অফ জি বাই আর। তাহলে আমার এখানে কি হবে, 2 পাই √ওভার অফ আর/জি। তাহলে সেটার মান কত আসে বের করো, টি এর মান কত আসে বের করো। আর এর মান দেওয়াই আছে, জি এর মানও দেওয়া আছে। তার মানে 2 পাই √ওভার অফ 6.4 ইন্টু 10⁶ বাই আমার জি এর মান কত 9.8। তাহলে এখানে কত আসে বলো? ভাইয়া 5077.58। 5077.58 সেকেন্ড। 58। এখন আমাদের তাহলে প্রথম কাজ শেষ, পর্যায়কাল বের করা শেষ। এখন আমার সেকেন্ড জিনিস কি বলো দেখি, সেটা হচ্ছে ত্বরণ বের করা। কোন একটা নির্দিষ্ট দূরত্বে ত্বরণ বের করা। তাহলে ত্বরণের সূত্র কি? ত্বরণের সূত্র কি? মাইনাস ওমেগা স্কয়ার এক্স না? এই ত্বরণের সূত্র কি মাইনাস ওমেগা স্কয়ার এক্স না?
জি তাহলে অলরেডি আমার ওমেগার ভ্যালু দেওয়াই আছে। ওমেগার ভ্যালু কত হবে? ওমেগা স্কয়ারের ভ্যালু দেওয়াই আছে। ওমেগা স্কয়ারের ভ্যালু কত? জি বাই আর। তাহলে মাইনাস জি বাই আর ইন্টু এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে 5 × 10⁵ তাহলে কত মান আসে দেখো তো? ভাইয়া 0.765 0.765। 765 শেষ। কথা কি বোঝা গেছে? হ্যাঁ, জি ভাইয়া। কথা যদি বোঝা যায় তাহলে গুড। এই ছিল ম্যাথ। এবং তোমরা দেখবা এই বড় বড় ম্যাথ যে কোনো বইয়ের সমাধান দেখবা যে কত বড় করে দিয়া, দেখবা যে মোটামুটি 20-30 লাইন লিখে ফেলিছে, কিন্তু এই ম্যাথ জি করতে গেলে 2 লাইনে ম্যাথ শেষ হয়ে যায়। জাস্ট কনসেপ্ট বুঝতে হবে। ওকে, এই পারা যাবে? জি সব যাবে। আশা করি পারা যাবে। তাহলে এই পর্যন্তই ছিল। আমরা নেক্সট দিন ইনশাল্লাহ এনডিসির যেই 3টা প্রবলেম আছে এই 3টা প্রবলেম সহ আরো কিছু সিকিউ প্রবলেম দেখব, আর আইআইটির কিছু কোশ্চেন আমরা ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, নেক্সট দিন। আজকে আমরা মোটামুটি 20টা মতো অঙ্ক করার চেষ্টা করছি, আর অঙ্ক আমরা না করি আপাতত। ঠিক আছে, যদিও আমার কাছে প্রশ্ন অবশ্য করাই আছে। তোমরা কি আরো ম্যাথ করতে চাও না আজকে একটু ছুটি নিতে চাও? ভাই কালকে কুইজ। আচ্ছা, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি। ইনশাল্লাহ নেক্সট দিন আমরা করবো। তাহলে তোমরা একটুখানি দাঁড়াও।